সেদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির দাপটে পথঘাট একেবারে জলমগ্ন। এই এক সমস্যা, বৃষ্টি হলেই কলকাতার পথঘাট জলের নিচে ডুবে যায়। তখন গাড়ি ঘোড়া চলার উপযোগী থাকে না তারা। সকাল থেকে উদাস হয়ে জানলার বাইরে মেঘলা আকাশের দিকে দেখতে দেখতে এই কথাগুলোই ভাবছিলাম। রাস্তার ওপরে যে পরিমাণ জল জমেছে, তাতে এই জল দুদিনের আগে নামবে বলে তো মনে হয় না। কথাগুলো যখন ভাবছি, ঠিক সেই সময় আমার গৃহিণী এসে প্রবেশ করল। দেখলাম ঘামে তার মুখ ভিজে গিয়েছে। আমি তার এই অপ্রত্যাশিত আগমন দেখে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এখানে এলে যে? কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, আজকে দুপুরে কি মেনু করব সেটাই জানতে এসেছি। তা গতকাল তো ইলিশ মাছ এনেছি, আজকে তাহলে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাছ ভাজা এবং কিছু একটা ভাজাভুজি করে দাও না, খাই একটু জমিয়ে বেশ। হ্যাঁ, গৃহিণী কথা না বাড়িয়ে চলে গেল, আর আমি একটা জামা গলিয়ে বাইরে থেকে সিগারেট কিনে আনবো বলে বেরিয়ে পড়লাম। কিন্তু পছন্দের ব্র্যান্ড কাঁচি সিগারেট নেই। অতএব ভাবলাম সেই মটলেনে গেলে হয়তো এই ব্র্যান্ডটা পেতে পারি। বৃষ্টির ভয়ে ছাতা নিয়েই বেরিয়েছিলাম। এইবার ওখানে ছাতা নিয়ে গিয়ে পৌঁছতে সময় লাগলো 15 মিনিটের বদলে একেবারে ঝাড়া আধ ঘন্টা। ঠিক সেই সময় বৃষ্টির রমরমা দেখে মাথা গোঁজার শেষ সম্বল হিসেবে তারানাথের বাড়িটাকেই বেছে নিলাম আমি। দ্রুত গিয়ে দেখি ওনার বাড়ির দরজাটা খোলা। তারানাথের বাড়ি গিয়ে পৌঁছতেই তারানাথ আমাকে দেখে বেশ অবাক হলেন। তিনি সম্ভবত আমার এমন ভেজা অবস্থায় অপ্রত্যাশিত আগমন আশা করেননি। আমাকে বসতে বলে তিনি আমার আসার কারণটা জিজ্ঞাসা করলেন। আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই মটলেনে চলে এসেছি, সেই কথাই তাকে জানালাম। আমাদের কথোপকথনের মাঝেই তারানাথের মেয়ে চারি এসে আমাদের জন্য গরম চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে বৃষ্টির প্রকোপ আরো বাড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। বাইরে তখনও অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে। দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। এদিকে কিশোরী আসছে না দেখে তারানাথ এবং আমি দুজনেই একটু চিন্তিত হয়ে উঠলাম। কারণ আমার আর কিশোরীর বাদলার দিনে একসাথে আসা হয় তারানাথের বাড়িতে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওর না আসাটা আমাকে বেশ দুশ্চিন্তায় ফেলল। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও বৃষ্টির কোনো বিরাম নেই। এদিকে কিশোরীর অনুপস্থিতি তারানাথ আর আমার মনে এক অজানা দুশ্চিন্তার মেঘ জমিয়ে তুলছিল। তারানাথের বাড়ির বৈঠকখানায় বসে আমরা দুজনেই বাইরের অবিরাম বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। চারি এসে আবারও এক প্রস্থ চা দিয়ে গেল। চায়ের কাপ হাতে নিয়ে তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে কি হলো রে বাবা, কিশোরীটা তো এখনো এলো না। এই দুর্যোগে কোথাও ভেসে গেল না তো? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, বুঝলেন। ওর তো আসার কথা ছিল এতক্ষণে, আর সাধারণত এত দেরি তো করে না সে। আমার চোখ তখনও জানলার বাইরে আটকে ছিল, যেন বৃষ্টির প্রতিটা ফোঁটার মধ্যে আমি কিশোরীকে খুঁজে চলেছি। আজকাল যে অবস্থা, এক এক সময় ভাবি শহরে থাকাটাই যেন বড্ড কঠিন হয়ে পড়েছে। এই যে বৃষ্টি আর জল জমে সব একাকার, বেরোনোই মুশকিল। কিন্তু কিশোরীটা গেল কোথায়? ওর তো এমন দেরি করার কথা নয়, শরীর খারাপ হলো নাকি? তারানাথ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন। আমার মনে পড়ল কিশোরী কতটা সতর্ক থাকে। এমন পরিস্থিতিতে ওর যদি কোনো আপদ বিপদ হয়, তাহলে সেইটা সত্যিই অস্বাভাবিক। আমি বললাম, হ্যাঁ সেটা তো আশ্চর্যকর, ও তো খুব সাবধানে চলে সব সময়। ওর বাড়ি গিয়ে ওকে ডেকে আনা যেত, কিন্তু এই বৃষ্টির কারণে সেইখানে যাওয়া হলো না আমার আজকে। একটু চুপ করে থেকে আমি তারানাথের দিকে তাকালাম। তার অলৌকিক ক্ষমতার কথা আমার সত্যিই অজানা ছিল। যদিও তিনি প্রকাশ্যে খুব একটা তা ব্যবহার করতে চান না, কিন্তু এখন পরিস্থিতি সত্যিই জটিল।
আমি ইতস্তত করে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলি, মানে আপনি তো, মানে আপনার তো একটু অন্যরকম ক্ষমতা আছে। যদি একবার চেষ্টা করতেন যে কিশোরীকে খুঁজে পাওয়ার, এই অবস্থায় আর অন্য কোনো উপায় দেখছি না তো। তারানাথ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার চোখে এক পলকের জন্য দ্বিধা খেলে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেসব পুরনো কথা, এসব এখন আর করি না। আর তাছাড়া এসব বিপজ্জনকও হতে পারে। বিপদ হোক বা নাই হোক, কিন্তু এই কিশোরীর চিন্তাতে তো আমাদের মরে যাওয়া জোগাড় হচ্ছে ঠাকুরমশাই। একবার অন্তত চেষ্টা করে দেখুন না। আমার অস্থিরতা তখন চরমে। তারানাথ আরও কিছুক্ষণ চুপ করে রইলেন। বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হঠাৎ তার মুখটা যেন গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তার কপালে মৃদু ভাঁজ পড়ল। বৈঠকখানার আবহাওয়া যেন সহসা ভারী হয়ে উঠল। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। আর তার সঙ্গে আমার বুকের ভেতরটা ঠিপ ঠিপ করছিল। তারপর যা ঘটল তাতে আমি প্রায় স্তম্ভিত হয়ে গেলাম। ঘরের কোণের একটা পুরনো আয়নার ওপর যেন এক ঝলক আলো পড়ল। যদিও সেখানে কোনো আলোর উৎস ছিল না, আয়নার কাঁচটা ধীরে ধীরে ঘোলাটে হতে শুরু করল। তারপর তার ভেতরে আবছাভাবে একটা দৃশ্য ফুটে উঠল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম, আর আমার গাটা ছমছম করে উঠল। আয়নার ভিতরের দৃশ্যটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। একটা পরিচিত ঘর। হ্যাঁ, এটা তো কিশোরীর নিজের ঘর। কিন্তু দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। কিশোরী বিছানায় শুয়ে আছে, নিথর, নিশ্চল। তার মুখটা ফ্যাকাশে, চোখ বন্ধ। পাশেই একটা ভাঙা কাঁচের গ্লাস পড়ে আছে। তার মুখটা শুকিয়ে গিয়েছে। তারানাথ ফিসফিস করে বললেন, কিশোরী শয্যাশায়ী, ওর শরীরটা খুব খারাপ, বিছানা থেকে উঠতে পারেনি, সম্ভবত জ্ঞান হারিয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। আমি কোনো মতে তোতলাতে তোতলাতে বললাম, এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? এও কি সম্ভব? এ তো। তারানাথ আমার দিকে তাকালেন। তার চোখে এক গভীর বেদনা। ওর অবস্থা ভালো নয়, মনে হচ্ছে কোনো বিষক্রিয়া হয়েছে বা মারাত্মক অসুস্থতা। এখনই ওর কাছে যাওয়া দরকার। আমার মাথার ভেতরে তখন ঝড় বইছে। এই দুর্যোগের মধ্যে কিশোরীর কাছে পৌঁছব কিভাবে? আর তার যা অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে সময় খুবই কম। এই ঘোর বৃষ্টির মধ্যে আমাদের কি করা উচিত? আমার মাথার ভেতরে তখনও তারানাথের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। বিষক্রিয়া হয়েছে বা মারাত্মক অসুস্থতা। কিশোরীর নিথর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এই ঘোর বৃষ্টির মধ্যে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারানাথ আমার অস্থিরতা লক্ষ্য করলেন। তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন, আর দেরি করা যাবে না, আমাদের এখনই কিশোরীর কাছে যেতে হবে। আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে বেরোনো মানে বিপদ। কিন্তু কিশোরীর অবস্থার কথা ভেবে অন্য কোনো পথ দেখতে পেলাম না। তারানাথ যেন আমার মনের কথা বুঝতে পারলেন। বৃষ্টি যাই হোক, আমাদের যেতেই হবে। আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত বেরিয়ে পড়লাম। বাইরের আবহাওয়া তখন রীতিমতো রৌদ্রমূর্তি ধারণ করেছে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলকানিতে চারিদিক ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে যাচ্ছে, আর মেঘের গর্জনে কান পাতা দেয়। রাস্তাঘাট জলমগ্ন। হাঁটু অবধি জল ভেঙে আমাদের এগোতে হচ্ছিল। প্রতিটা পদক্ষেপেই যেন এক একটা যুদ্ধ। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে যাবে। ছাতাটা টেকানো অসম্ভব, তাই বৃষ্টির জলে ভিজে আমরা জবুথবু। ঠান্ডায় শরীর কাঁপছিল।
কিন্তু কিশোরীর চিন্তায় সেসব দিকে বিন্দুমাত্র মনোযোগ ছিল না আমাদের। অন্ধকার আর বৃষ্টির মধ্যে দিয়েই আমরা প্রায় ছুটছিলাম। শহরের রাস্তাঘাট জনশূন্য, কেবল দু একটা নিভু নিভু পথবাদী আবছা আলো ছড়াচ্ছে। মনে হচ্ছিল যেন এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে চলেছি। একসময় দূর থেকে কিশোরীর বাড়ির আবছা অবয়বটা আমরা দেখতে পেলাম। বাড়ির কাছে পৌঁছতেই আমার বুকের ধুকপুকুনি আরো বেড়ে গেল। তারানাথের মুখ থেকে মনে হলো তিনি বেশ চিন্তিত। কোনো রকমে দরজাটা ধাক্কা দিতেই দরজাটা ভেতর দিকে খুলে গেল। সম্ভবত খোলায় ছিল অথবা ভেজানো ছিল। আমরা দ্রুত ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে চারদিকটা একবার দেখে নিলাম। বাড়ির ভিতরেও যেন একটা থমথমে পরিবেশ। নিস্তব্ধতা এতটাই গাঢ় যে নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দও যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। কিশোরীর নাম ধরে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তারানাথ ইশারায় আমাকে কিশোরীর ঘরের দিকে এগিয়ে যেতে বললেন। আমরা সাবধানে পা টিপে টিপে কিশোরীর ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের দরজাটা অল্প খোলা ছিল। দরজা ঠেলে ভেতরে উঁকি দিতেই একটা তীব্র পোড়া পোড়া গন্ধ আমাদের নাকে এসে লাগল। গন্ধটা এতটাই কটু ছিল যে বমি আসার উপক্রম হল। ঘরের ভিতরের আবহাওয়া বেশ ভারী এবং গুমট। ঘরের ভিতরে পা রাখতেই দেখলাম কিশোরী বিছানায় শুয়ে আছে, ঠিক যেমনটা তারানাথের আয়নায় দেখেছিলাম। তার নিথর দেহটা বিছানায় এলিয়ে আছে, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো তখনও বন্ধ। মনে হচ্ছিল যেন কোনো প্রাণহীন একটা পুতুল। তার পাশেই মেঝেতে ভাঙা কাঁচের গ্লাস তেমনই পড়ে আছে। আমি দ্রুত কিশোরীর পাশে গিয়ে বসলাম, তার কপালে হাত দিলাম। শরীরটা বরফের মতো ঠান্ডা। তারানাথ ঘরে ঢুকেই চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগলেন। তার চোখ দুটো স্থির, কপালে ভাঁজ। তিনি ধীরে ধীরে ঘরের প্রতিটা কোণ, প্রতিটা আসবাবপত্র যেন গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। তারপর হঠাৎই স্থির হয়ে গেলেন। তার চোখ দুটো যেন ঘরের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে নিবদ্ধ। তার মুখটা ক্রমশ কঠিন হয়ে উঠল। তিনি ধীরে ধীরে কিশোরীর বিছানার দিকে এগিয়ে গেলেন। তার মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি কিছু একটা অনুভব করেছেন। তিনি ফিসফিস করে বললেন, গন্ধটা পাচ্ছ? এটা শুধু পোড়া গন্ধ নয়, এর পেছনে অন্য কিছু আছে। তার চোখ দুটো হঠাৎই তীক্ষ্ণ হয়ে উঠল। তারানাথ কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন, যেন কিছু একটা অনুভব করার চেষ্টা করছেন। তারপর চোখ খুলে কণ্ঠস্বরে একটা দৃঢ়তা এনে বললেন, এখানে অশুভ শক্তির আনাগোনা আছে। কিশোরী শুধু অসুস্থ নয়, সে কোনো অশুভ শক্তির প্রভাবে আক্রান্ত। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। কিশোরীর অসুস্থতার পেছনে এমন একটা কারণ থাকতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। এখন কি হবে? কিভাবে আমরা কিশোরীকে এই অবস্থা থেকে বাঁচাবো? তারানাথের কথা শুনে আমার শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। অশুভ শক্তি এতটা ভয়াবহ কিছু হতে পারে তা আমার কল্পনারও অতীত ছিল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিশোরীর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে মনে হলো যে কোনো মূল্যে ওকে বাঁচাতেই হবে। এখন কি করব ঠাকুরমশাই? ওকে কিভাবে বাঁচাবো আমরা? তারানাথ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার কপালে চিন্তার গভীর রেখা। সময় কম, এই শক্তি খুব দ্রুত কাজ করে, একে প্রতিহত করতেই হবে। তিনি দ্রুত ঘরের চারপাশে কয়েকবার ঘুরলেন, যেন অদৃশ্য কিছু খুঁজলেন। তারপর হঠাৎই ঘরের এক কোণে রাখা একটা ছোট পাথরের মূর্তির ওপর তার দৃষ্টি পড়ল। মূর্তিটা ধুলো মাখা। দেখে মনে হলো যেন বহু বছর ধরে কেউ ছুঁয়ে দেখেনি। পাথরের মূর্তিটার কাছে গিয়ে
সেটাকে তিনি হাতে তুলে নিলেন। মূর্তিটা হাতে নিতেই তার চোখের তীক্ষ্ণতা যেন আরো বেড়ে উঠল। এই মূর্তি, এটা তো বহু প্রাচীন। এর একটা নিজস্ব শক্তি আছে। যদি সঠিক মন্ত্র দিয়ে একে জাগানো যায় তাহলে হয়তো অশুভ শক্তিকে ঠেকানো সম্ভব হবে। তিনি মূর্তিটা হাতে নিয়ে কিশোরীর বিছানার পাশে এসে দাঁড়ালেন। বৃষ্টির শব্দ ছাপিয়ে যেন একটা অলৌকিক নীরবতা নেমে এলো ঘরে। তারানাথ চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন। তার মুখমণ্ডলে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠল। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইলাম। তার ঠোঁট নড়ছিল খুব ধীরে, যেন কোনো প্রাচীন মন্ত্রোচ্চারণ করছেন। যদিও কোনো শব্দ হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন একটা শক্তিশালী কম্পন ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে। ঘরের পোড়া গন্ধটা যেন আরো তীব্র হতে শুরু করল। বাতাস যেন ভারী হয়ে উঠল আবারও। মনে হলো শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। হঠাৎই কিশোরীর ঘরের কোণটার আয়নাটা ঘোলাটে হতে শুরু করল, আর তার ভিতরে আবছাভাবে কিছু ছায়ার আনাগোনা দেখতে পেলাম। সেগুলো যেন একে অপরের সাথে লড়াই করছে। অদৃশ্য কোনো শক্তির সাথে যুদ্ধ চলছে। আমার বুকের ভেতরটা ঠিপ ঠিপ করছিল। ভয়ে আর উৎকণ্ঠায় আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে তারানাথ চোখ খুললেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি মূর্তিটা কিশোরীর বুকের ওপরে শুইয়ে রাখলেন। মূর্তিটা রাখার সাথে সাথেই একটা তীব্র সাদা আলো ঝলসে উঠল, আর ঘর জুড়ে যেন একটা তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। মনে হলো যেন অদৃশ্য কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিশোরীর শরীরটা একবার কেঁপে উঠল। তারপর তার মুখমণ্ডলে ধীরে ধীরে রক্তিম আভা ফিরে আসতে শুরু করল। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করল। আমি আনন্দে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই তারানাথ হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। তিনি সাবধানে মূর্তিটা কিশোরীর বুক থেকে তুলে নিলেন। মূর্তিটা তখন গরম হয়ে উঠেছে, আর তার থেকে একটা মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। অশুভ শক্তিকে আপাতত প্রতিহত করা গেছে, কিন্তু পুরোপুরি যায়নি। কিশোরীকে এখনো পর্যবেক্ষণ রাখতে হবে। তারানাথের মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল, যেন মনে হলো তিনি নিজের সব শক্তি ব্যয় করে ফেলেছেন। কিশোরী ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি তখনও ঘোলাটে, কিন্তু সে শ্বাস নিচ্ছে, জীবিত আছে। আমার চোখে জল এসে গেল। কিশোরী খুব দুর্বল কণ্ঠে বলল, কে তোমরা? তারানাথ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এখনো সম্পূর্ণ সুস্থ নয়। আপাতত ওকে বিশ্রাম নিতে দাও, ওকে ঘুমোতে দাও। আমি কিশোরীর হাত ধরলাম। তার হাতটা এখনো ঠান্ডা, কিন্তু আগের মতো বরফের মতো নয়। তারানাথ ঘরের পোড়া গন্ধটা লক্ষ্য করে বললেন, এই গন্ধ প্রমাণ করে যে অশুভ শক্তি এখানে ছিল, কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। বাইরে তখনও বৃষ্টি চলছিল, কিন্তু ঘরের ভিতরে যেন একটা স্বস্তির নিঃশ্বাস নেমে এলো। আমরা কিশোরীর পাশে বসে রইলাম, ওর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার অপেক্ষায়। কিন্তু এই ঘটনা যেন আমাদের মনে একটা গভীর ছাপ ফেলে গেল। আমরা জানতাম এই রাতের অভিজ্ঞতা সহজে ভোলার নয়। তারানাথ এবং আমি যখন কিশোরীর পাশ থেকে উঠতে যাব ভাবছি, তখনই একটা ক্ষীণ কিন্তু পরিচিত কণ্ঠস্বর আমাদের কানে এলো। তারানাথ আর বিভূতি, দাঁড়াও তোমরা। আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। কিশোরী অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন এইমাত্র ঘুম থেকে উঠে এক অচেনা জগতে চোখ খুলেছে। তার চোখের বিহ্বল ভাবটা কেটে গেছে অনেকটাই। সে আমাদের চিনতে পেরেছে। তার ফ্যাকাশে মুখে একটা ক্ষীণ হাসি ফুটে উঠল।
দুর্বল হাতে সে যেন আমাদের দিকে পৌঁছতে চাইল। তারানাথ তার দিকে তাকিয়ে স্নেহপূর্ণ হাসি হেসে বললেন, আরে চিনতে পেরেছো তাহলে? তো কেমন লাগছে এখন? ভালো, একটু ভালো, কিন্তু শরীরটা এখনো বড্ড দুর্বল। সে পুরোপুরি উঠে বসার চেষ্টা করছিল, কিন্তু পারল না। তারানাথ আলতো করে তার কাঁধে হাত রেখে বললেন, না না, এখন ওঠার চেষ্টা করো না, শুয়ে থাকো। পুরোপুরি সুস্থ হতে এখনো তোমার কিছুটা সময় লাগবে। কিশোরী বাধ্য ছেলের মতো আবার শুয়ে পড়ল, কিন্তু তার চোখে কৌতূহল। সে পাশের ঘরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে ডাকল, রঘু, ও রঘু, 2 কাপ চা হবে? তার গলা এখনো দুর্বল, কিন্তু তাতে কিছুটা জোর ফিরে এসেছে। রঘু দ্রুত পায়ে ঘরে ঢুকল, তার মুখে স্বস্তির ছাপ। সে কিশোরীকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। তারানাথ তখন কিশোরীর দিকে তাকিয়ে বললেন, রঘু চা আনছে, ততক্ষণ তুমি বিশ্রাম করো। তবে তোমার শরীরটা হঠাৎ এতটা খারাপ হলো কি করে, সেটা জানতে পারলে ভালো হতো। কিশোরী চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল। বৃষ্টির শব্দ তখনও বাইরে মৃদুতালে বেজে চলেছে, আর ঘরের ভিতরে চায়ের সুবাস ছড়াতে শুরু করেছে। রঘু চা নিয়ে এলো, আর কিশোরী ধীরে ধীরে কাপটা হাতে তুলে নিল। চায়ের উষ্ণতা যেন তার শরীরে এক নতুন প্রাণের সঞ্চার করল। সে চায়ের কাপে একটা চুমুক দিয়ে আমাদের দিকে তাকালো। এবার তার মুখে কিছুটা লালিমা ফিরেছে। দীর্ঘশ্বাস ফেলে সে বলতে শুরু করল, সে এক অদ্ভুত ঘটনা ঠাকুর মশাই। আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না যে কি হয়েছিল। কিশোরী চায়ের কাপটা নামিয়ে রাখল। তার মুখটা তখনও ফ্যাকাশে, কিন্তু চোখে মুখে একটা দৃঢ়তা ফিরেছে। সে এক গভীর শ্বাস ফেলে আবার বলতে শুরু করল, সেদিন বিকালে আমি একা ছিলাম বাড়িতে। রঘু গিয়েছিল হাটে। আমি দোতলার ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ করে কেমন যেন একটা ঠান্ডা অনুভব করলাম। মনে হলো ঘরের তাপমাত্রা অনেক কমে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসছে, তাই এমন লাগছে। তারানাথ আর আমি মন দিয়ে শুনছিলাম। ঘরের মৃদু আলোয় কিশোরীর মুখটা যেন আরো রহস্যময় দেখাচ্ছিল। সে বলতে লাগলো, এর মধ্যেই আমার মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি চারিদিকে তাকালাম, কিন্তু কেউ ছিল না। তবুও সেই অস্বস্তিকর অনুভূতিটা যাচ্ছিল না। বুকের ভেতরটা ধড়ফড় করছিল। হঠাৎ করেই বইটা হাত থেকে পড়ে গেল। নিচু হয়ে বইটা তোলার সময় দেখি মেঝের ওপর একটা একটা কালো ছায়া, মানুষের মতো দেখতে কিন্তু ভীষণ অস্পষ্ট, যেন যেন ধোঁয়ার তৈরি। আমি ভয়ে স্থির হয়ে গেলাম। কিশোরীর গলাটা কেঁপে উঠল। সে থেমে এক ঢোক জল খেয়ে আবার বলতে শুরু করল, ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। ছায়াটা আরো কাছে আসতেই একটা তীব্র ঠান্ডা আমার শরীর ভেদ করে গেল। মনে হলো যেন আমার সমস্ত শক্তি শুষে নিচ্ছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল বুকের ওপর যেন একটা বিশাল পাথর চেপে বসেছে। এরপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই। শুধু মনে আছে একটা তীব্র যন্ত্রণা আর কেমন যেন একটা আঁশটে গন্ধ, যেন এই ঘরটাতে পুরোপুরি এখনো যায়নি। আমার মনে হয়েছিল আমার শরীরটা আমার নিজের নিয়ন্ত্রণে নেই। আমি শুধু আবছাভাবে অনুভব করছিলাম যেন আমি শূন্যে ভাসছি, আর একটা ঠান্ডা কালো শক্তি
আমাকে গ্রাস করছে। আমরা দুজনেই নীরব হয়ে শুনছিলাম। তারানাথের মুখটা গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, যে অশুভ শক্তি এসেছিল তার উপস্থিতি এখনো এখানে পুরোপুরি মুছে যায়নি। তুমি যা বলছো তাতে মনে হচ্ছে সে তোমার শরীর দখল করার চেষ্টা করেছিল, কিন্তু কি কারণে, কেন তোমাকে বেছে নিল সেটাই পরিষ্কার নয়। কিশোরী চোখ খুলল। তার চোখে এখনো ভয়, কিন্তু তাতে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। কিন্তু তারানাথ, আমি তো কাউকে চিনি না, কারোর সাথে আমার কোনো শত্রুতাও নেই, তাহলে কেন আমার সাথে এমন হলো? তারানাথ তার দিকে তাকিয়ে কিছুটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বাইরে একটা বাজ পড়ল। ঘরের আলোটা কেঁপে উঠল একবার। এই ঘটনার পর কিশোরীর চোখে আবারও একটা আতঙ্কের ছাপ দেখা গেল। মনে হচ্ছিল সেই রাতের অভিজ্ঞতা তাকে এতটাই বিচলিত করেছে যে সামান্যতম শব্দেও সে চমকে উঠল। তারানাথ চিন্তিত মুখে কিশোরীর দিকে তাকালেন। বাইরে বৃষ্টির গতি বেড়েছে, যেন প্রকৃতির রুদ্ররূপ ঘরের ভিতরের থমথমে পরিবেশকে আরো প্রকট করে তুলছে। তিনি ধীর কণ্ঠে বললেন, ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে। সাধারণত এই ধরনের অশুভ শক্তির কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কারোর ওপর এরা ভর করে না। হয়তো তোমার অজান্তেই তুমি কোনো এমন ঘটনার সাক্ষী হয়েছ যা ওদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে, অথবা তোমার কোনো পূর্বপুরুষের সঙ্গে ওদের কোনো যোগসূত্র ছিল। আমার পূর্বপুরুষ? কিন্তু আমি তো এসবের কিছুই জানি না তারানাথ। আমার বাবাও কোনোদিন এমন কিছু বলেননি। আমি এতক্ষণ নীরব ছিলাম। এবার তারানাথের দিকে তাকিয়ে আমি বললাম, তাহলে কি এটা কোনো নতুন বিপদ, যা এইভাবে আগে কোনোদিন দেখা যায়নি? ঠিক জানি না, তবে একটা জিনিস নিশ্চিত, এই শক্তি খুবই শক্তিশালী ছিল এবং কিশোরীকে পুরোপুরি গ্রাস করার আগেই হয়তো কোনো কারণে বাধ্য হয়েছে সরে যেতে। হয়তো আমাদের উপস্থিতি ওদের পুরোপুরি সফল হতে দেয়নি। তিনি উঠে দাঁড়ালেন এবং ঘরের চারপাশটা ভালো করে পরীক্ষা করতে লাগলেন। পুরা গন্ধটা তখনও অল্প হলেও রয়ে গেছে। ঠাকুরের সিংহাসন থেকে একটা প্রদীপ এবং একটা ধূপ জ্বালিয়ে দিলেন তারানাথ, এবং বিড়বিড় করে একটা গুচ্ছ মন্ত্র পড়তে লাগলেন। তারানাথ ঘরের দেওয়ালে একটা ছোট অস্পষ্ট ছাপ দেখতে পেলেন। সেটা স্পর্শ করে তিনি বললেন, এই ছোপটা প্রমাণ করে শক্তিটা কতটা বিধ্বংসী ছিল। এটা সাধারণ কোনো কালো ছাপ নয়, এর পেছনে কোনো অশুভ চিহ্ন আছে। কিশোরী ভয়ে কুঁকড়ে গেল। তাহলে কি ওরা আবার আসবে তারানাথ? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমরা থাকতে তোমাকে আর ভয় পেতে হবে না। তবে কি একটা জিনিস জানার খুব দরকার, তুমি যখন বই পড়ছিলে তখন আশেপাশে কোনো অস্বাভাবিক শব্দ বা দৃশ্য চোখে পড়েছিল কি? কোনো পুরনো জিনিস বা এমন কিছু যা আগে দেখোনি? কিশোরী কিছুক্ষণ ভাবল। তার মুখটা চিন্তায় ভরে উঠল। অস্বাভাবিক কিছু না তো, আমি তো শুধু বই পড়ছিলাম। তবে তবে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম বটে। বইটা যখন হাত থেকে পড়ে গিয়েছিল তখন মেঝের ওপর একটা পুরনো দিনের রূপোর আংটি দেখতে পাই। সেটা আমি আগে কখনো দেখিনি। কালো ছায়াটা দেখার ঠিক আগেই সেটা আমার চোখে পড়েছিল। তারানাথ এবং আমি পরস্পরের দিকে তাকালাম। রূপুর আংটি, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র হতেও পারে। তারানাথ দ্রুত জিজ্ঞাসা করলেন, আংটিটা কোথায়? সেটা কি এখনো আছে? কিশোরী বালিশের নিচ থেকে একটা ছোট কারুকার্য করা রূপোর আংটি বের করে আনল। আংটিটা দেখতে বেশ পুরনো, তার উপরে একটা অদ্ভুত ধরনের চিহ্ন খোদাই করা। তারানাথ আংটিটা নিয়ে পরীক্ষা করতে লাগলেন এবং তার চোখ দুটো নতুন এক কৌতূহলে ভরে উঠল। এই আংটিটা
হয়তো এই রহস্যের মূল চাবিকাঠি। তিনি আংটিটা নিয়ে সতর্কভাবে নিজের ঝুলিতে রাখলেন। আমি এটা নিয়ে একটু অনুসন্ধান করব। এর ভেতরের শক্তি এবং এর পিছনের ইতিহাস আমাকে জানতে হবে। কিন্তু তার আগে কিশোরী, তোমার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তিনি কিশোরীর দিকে ফিরে বসলেন। তারপর নিজের পুটুলি থেকে একটা ভেষজ দ্রব্য বের করে মন্ত্রোচ্চারণ করতে করতে কিশোরীর হাতে বেঁধে দিয়ে গাত্রবন্ধন করে দিলেন। এটি এক ধরনের রক্ষা কবচ, যা অশুভ শক্তির থেকে কিশোরীকে রক্ষা করবে। তারানাথের কণ্ঠস্বর গম্ভীর, প্রত্যেকটা শব্দ যেন বাতাসে ভেসে অশুভ সত্তাকে তাড়িয়ে দিচ্ছে। ভয় পেও না কিশোরী, এই গাত্রবন্ধন তোমাকে আপাতত রক্ষা করবে। তুমি এখন বিশ্রাম নাও, কেমন? আমি এই আংটির রহস্য ভেদ না করা পর্যন্ত তোমাকে একা ছাড়ছি না। আমি এবং তারানাথ এরপরেই কিশোরীকে একা রেখে মঠলিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরের 5 দিন কিশোরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আমারও আর কাজের ফাঁকে সময় না পাওয়ার দরুন তারানাথের বাড়িতে যাওয়া হয়নি। এক প্রকার ভুলেই গিয়েছিলাম। এবং তারানাথ এই দিনগুলোতে নিরলসভাবে আংটিটা নিয়ে গবেষণা চালিয়ে গেলেন। মাঝে মাঝে আমি ইশারা পেতাম, হয়তো তারানাথ আমাদের অলক্ষ্যে কিছু ইঙ্গিত দিতেন ওনার তন্ত্রের শক্তি প্রয়োগ করে। দিন 5 পরের এক সন্ধ্যায় বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কিশোরী এবং আমি আবার তারানাথের কাছে গেলাম। কিশোরী তখন অনেকটাই স্বাভাবিক। তারানাথ আমাদের দেখে মৃদু হাসলেন। তার চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে এক ধরনের প্রসন্নতা ছিল। এসো, বসো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বললেন, কিশোরী, তোমার সুরক্ষা সম্পূর্ণ করার জন্য আমি একটি বিশেষ ব্যবস্থা করেছি। তিনি নিজের কাঠের বাক্স থেকে একটি ছোট উজ্জ্বল সাদা তাবিজ বের করে আনলেন। এটি দেখতে সাধারণ হলেও তারানাথের হাতে ওর ঔজ্জ্বল্য যেন আরো বেড়ে গেল। এটি হলো শ্বেত বগলামুখী তাবিজ। বগলামুখী দেবী শত্রু বিনাশিনী। এই তাবিজ তোমাকে সকল প্রকার অশুভ শক্তি এবং শত্রু থেকে রক্ষা করবে। শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি যত্ন সহকারে তাবিজটা কিশোরীর গলায় পরিয়ে দিলেন। তাবিজটা পরা মাত্রই কিশোরী যেন এক অদৃশ্য শক্তির সুরক্ষা অনুভব করল। তার চোখে মুখে এক ধরনের শান্তি ফুটে উঠল। এরপরে তারানাথ আংটিটার দিকে ইশারা করলেন, যেটা তার টেবিলের ওপরে রাখা ছিল। এই আংটির রহস্য আমি উন্মোচন করেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে। যজ্ঞ করে তন্ত্রমন্ত্রের সাহায্যে আমি এর অতীত জেনেছি। তারানাথ চোখ বন্ধ করলেন। এক মুহূর্তের জন্য যেন সেই ভয়ানক অতীতকে তিনি স্মরণ করছেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন সেই আংটিটার ইতিহাস। বহু বছর আগে, প্রায় 200 বছর পূর্বে, এই অঞ্চলে এক জমিদার পরিবার ছিল। তারা ছিল অত্যন্ত ক্ষমতাশালী এবং তাদের প্রতিপত্তি ছিল অসামান্য। কিন্তু তাদের জমিদারির শেষ জমিদার, যার নাম ছিল রুদ্রপ্রতাপ, তিনি ছিলেন অত্যন্ত ক্রূর এবং অশুভ বিদ্যার অনুরাগী। ক্ষমতার লোভে তিনি কালো জাদুর চর্চা করতেন। এই যে আংটিটা দেখছো, এটা ছিল রুদ্রপ্রতাপের ব্যক্তিগত আংটি। এটি কোনো সাধারণ আংটি নয়। এটি একটি প্রাণ প্রতিষ্ঠিত আংটি, অর্থাৎ বিশেষ অশুভ মন্ত্র দ্বারা এর মধ্যে একটি দুষ্ট আত্মাকে বন্দী করা হয়েছিল। এই আত্মার কাজ ছিল রুদ্রপ্রতাপের শত্রুদের ধ্বংস করা এবং তার অশুভ কামনা পূর্ণ করা। রুদ্রপ্রতাপ যখন কোনো শত্রুকে শেষ করতে চাইতেন, তখন এই আংটির মাধ্যমে সেই অশুভ শক্তিকে কাজে লাগাতেন। কিন্তু অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। একসময় রুদ্রপ্রতাপ নিজেই এই শক্তির দ্বারা গ্রাস হন। তার জমিদারির পতন হয় এবং তিনি এক ভয়ঙ্কর মৃত্যুর শিকার হন।
তার মৃত্যুর পর এই আংটি হারিয়ে যায়। সম্ভবত এটি তার ধ্বংসপ্রাপ্ত জমিদারির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিল। তারানাথ এক মুহূর্ত থামলেন। তার কণ্ঠস্বরে যেন এক প্রাচীন বিষাদময় ইতিহাসের অনুরণন শোনা গেল। কোনোভাবে কিশোরী, যখন তুমি বইটি পড়ছিলে, সম্ভবত সেই বইটি বা তার সাথে থাকা কোনো জিনিস এই আংটি আকর্ষিত করেছিল, অথবা কোনো পুরনো স্পন্দন এটিকে আবার জাগ্রত করেছিল। এর ফলে আংটির ভেতরের বন্দি আত্মা সাময়িকভাবে সক্রিয় হয়ে উঠেছিল এবং তোমার উপর তার প্রভাব বিস্তার করতে চেয়েছিল। পোড়া গন্ধ, কালো ছোপ, এগুলো সবই সেই অশুভ আত্মার ক্ষণিকের শক্তির প্রকাশ। তারানাথ আংটিটা হাতে তুলে নিয়ে বললেন, কিন্তু এখন আর কোনো ভয় নেই। এই আংটির অশুভ শক্তিকে আমি নিষ্ক্রিয় করে দিয়েছি। এর ভেতরের আত্মা এখন আর কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। তারানাথ আমাদের দিকে তাকালেন। তার চোখে ছিল এক ধরনের স্বস্তি। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে কিছু পুরনো জিনিস শুধু বস্তুই নয়, তারা অতীতেরও বাহক। তাদের মধ্যে এমন শক্তি লুকিয়ে থাকতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না। কিশোরী এবং আমি মন্ত্রমুগ্ধের মতো তারানাথের কথা শুনছিলাম। আংটিটার পেছনে এমন একটা ভয়ঙ্কর ইতিহাস আমাদের ভাবনারও অতীত ছিল। কিশোরী নিজের গলার তাবিজটা স্পর্শ করল, যেন বগলামুখী দেবীর শক্তি অনুভব করবার চেষ্টা করছে সে। তারানাথের প্রত্যেকটা কথা তার মনে গভীর ছাপ ফেলেছে। তারানাথ মৃদু হাসলেন। আমি ততক্ষণ চুপ করেছিলাম। এবার আমি প্রশ্ন করলাম, কিন্তু ঠাকুরমশাই, এই আংটিটা এখানেই থাকবে নাকি এটার জন্য অন্য কোনো ব্যবস্থা করবেন আপনি? তারানাথ আংটিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন। তার চোখে এক ধরনের গভীরতা ছিল। না, একে আর জনসাধারণের সংস্পর্শে রাখা ঠিক হবে না। এই ধরনের বস্তুকে সঠিক প্রক্রিয়ায় ধ্বংস করাই শ্রেয়, যাতে এর অশুভ শক্তি চিরতরে বিলীন হয়ে যায়। তিনি এক ঝলক কিশোরীর দিকে তাকিয়ে বললেন, কিশোরী, তোমার ওপর যা ঘটেছে তা ছিল দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে তুমি এক কঠিন অভিজ্ঞতা অর্জন করলে। মনে রেখো, পৃথিবীতে যেমন ভালো শক্তি আছে তেমনি মন্দ শক্তিও বিদ্যমান। আমাদের কাজ হলো ভালোকে রক্ষা করা এবং মন্দকে প্রতিহত করা। কিশোরী মাথা নাড়ল। তার চোখে এখনো একটু বিস্ময় ছিল, কিন্তু ভয়ের রেশটা অনেকটাই কেটে গিয়েছে। সে এখন তারানাথের প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করছিল। তার জীবন বাঁচানোর জন্য এবং তাকে এই বিভীষিকাময় অভিজ্ঞতা থেকে বের করে আনার জন্য তারানাথই ছিলেন একমাত্র ভরসা। এখন তোমরা নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। কিশোরী, তোমার গলার তাবিজটি কখনো খুলো না, এটি তোমার রক্ষা কবচ। আমি এবং কিশোরী দুজনেই তারানাথের প্রতি এক কৃতজ্ঞতা জানালাম। আমরা বুঝতে পারছিলাম তারানাথ শুধু একজন সাধক নন, তিনি একজন রক্ষকও বটে। এই অভিজ্ঞতা আমাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল। আমরা আরও জানতে পারলাম পৃথিবীর প্রতিটা কোণায় কি ধরনের অজানা রহস্য লুকিয়ে থাকতে পারে। আমরা যখন বাইরে বেরিয়ে এলাম তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু আগের মতো সেই বৃষ্টির সন্ধ্যায় আর কোনো ভয়ের রেশ ছিল না। বরং এক ধরনের স্বস্তি আর আশার আলোয় আমাদের মনটা ভরে উঠেছিল। কিশোরী অনুভব করল তাবিজের শক্তি তাকে এক অভূতপূর্ব সাহস যোগাচ্ছে। পরের কয়েক মাস কিশোরীর জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এলো। রাতের বেলায় আর সেই কালো ছায়া বা পোড়া গন্ধের আতঙ্ক তাকে তাড়া করত না। বগলামুখী দেবীর তাবিজটা তার জন্য সত্যি এক শক্তিশালী বর্ম হয়ে উঠেছিল। তবে কিশোরী এবং আমার মনে তারানাথের প্রতি এক গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা চিরস্থায়ী হয়ে রইল। আমরা জানতাম বিপদের সময় তারানাথের মতো একজন মানুষ পাশে থাকা মানে
এক অসীম নির্ভরতা। সেই থেকে আমাদের জীবনে কোনো রহস্যময় বা অস্বাভাবিক ঘটনা ঘটলেই আমাদের মনে সবার আগে তারানাথের মুখটা ভেসে উঠত। আমরা জানতাম পৃথিবীর অন্ধকার কোণায় লুকিয়ে থাকা যে কোনো অশুভ শক্তি তারানাথের সামনে বেশি দিন টিকতে পারবে না। এরপর আবার একদিন আমরা গেলাম। তারপর কিশোরীকে দেখে তারানাথ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার কিশোরী, তুমি কিভাবে ওই বিপদে পড়েছিলে সেই কথা আমাকে বলনি? আমি তোমার কাছে জানতে চাই। হয়তো আমাকে এমন কিছু বিপদের সম্মুখীন হতে হবে যা তোমাকে শেষ করে দিতে চাইছে। তুমি নির্দ্বিধায় আমাকে সব খুলে বলো। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। কিশোরী ধীরে ধীরে বলতে শুরু করল। তার কণ্ঠস্বর প্রথমে চড়ানো ছিল, কিন্তু যত বলতে লাগলো ততই তার স্মৃতি পরিষ্কার হতে থাকল। তারানাথের সহানুভূতির উষ্ণতা তাকে সাহস যোগাচ্ছিল, আর আমার উপস্থিতি তাকে আরো নিশ্চিন্ত করছিল। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, আসলে আসলে সেই রাতে যা ঘটেছিল তা এতই ভয়ঙ্কর ছিল যে আমি কাউকে বলতে সাহস পাইনি। এমনকি নিজের মনকেও বোঝাতে পারছিলাম না যে আমি সত্যি সত্যি ওসব কিছুর মুখোমুখি হয়েছিলাম। আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি লক্ষ্মীকান্তপুরে। বহুদিন পর আমি নিজের দেশের বাড়ি গিয়েছিলাম। আপিসের ছুটি জমেছিল অনেক, তাই সেখানে গিয়ে গ্রামের পরিবেশে দিন অতিবাহিত করব বলে ভেবেছিলাম। কিন্তু আমার ওই যাওয়াটাই কাল বয়ে এনেছিল। সেই বিভীষিকাময় রাতের কথা ঠাকুরমশাই আমি কোনোদিন ভুলতে পারবো না। সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছিল। আমি সেদিন একা একাই ছাদে গিয়েছিলাম চাঁদ দেখতে। সেদিনের আবহাওয়া ছিল একটু অন্যরকম শান্ত। হাওয়ায় ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। আমি মুগ্ধ হয়ে চাঁদ দেখছিলাম যখন, হঠাৎ তখন আমার নজরে পড়ল ছাদের একটা কোণে একটা কালো ছায়া। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনো গাছের ছায়া হবে, কিন্তু ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। আমার বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। ছায়াটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো, আর তার আকার দেখে আমার শরীর হিম হয়ে এলো। সেটা কোনো মানুষের ছায়া ছিল না, বরং তার চেয়েও অনেক বেশি কুৎসিত বিকৃত একটা অবয়ব। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছিল, আর তার মুখ থেকে একটা পচা পোড়া গন্ধ ভেসে আসছিল। ঠিক যেমন গন্ধ আপনি আমার ঘরে পেয়েছিলেন তেমন। আমি ভয়ে জমে গিয়েছিলাম। আমি পালানোর শক্তিও হারিয়ে ফেলেছিলাম। সেটা আমার দিকে এগিয়ে আসছিল, আর আমি অনুভব করছিলাম যে যেন আমার সমস্ত শক্তি সে শুষে নিচ্ছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে ধরেছে। সেই কালো ছায়া যখন আমার একেবারে কাছে চলে এলো, ঠিক তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছায়াটার ভেতর থেকে একটা নারী কণ্ঠস্বর ভেসে এলো, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, এ মেয়ে আমার, এ মেয়ে আমার। আমি সবাই চোখ বন্ধ করে ফেলেছিলাম। যখন আমি চোখ খুললাম, দেখলাম তখন আর কালো ছায়াটা নেই। আমি দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে এলাম। সেই রাত থেকেই আমার জীবনে শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। প্রতিদিন রাতে সেই কালো ছায়া আমার স্বপ্নে এসে আমাকে তাড়া করত, আর দিনের বেলায় আমি শুনতে পেতাম ফিসফিসানি শব্দ। ধীরে ধীরে আমি বিছানায় শুয়ে থাকলেই একটা পোড়া গন্ধ পেতাম। আমি জানতাম না এটা কেন আমার সাথে হচ্ছিল। আমি কাউকে বলতেও পারছিলাম না, পাছে পাছে কেউ আমাকে পাগল ভাবে। আমি একা একা দিনের পর দিন এই ভয়ের সাথে লড়াই করছিলাম, যতক্ষণ না আপনাদের সাথে আমার দেখা হয়। তারানাথ অত্যন্ত মনোযোগ দিয়ে কিশোরীর কথা শুনলেন। তার চোখে কোনো বিস্ময় ছিল না, বরং এক ধরনের গভীর চিন্তার ছাপ স্পষ্ট ছিল। কিশোরীর কথা শেষ হলে তিনি কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর শান্ত স্বরে বললেন,
বুঝতে পেরেছি। তুমি যে বিপদের কথা বলছো তা আমার ধারণার চেয়েও গভীর। তারানাথ এবার কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা কিশোরী, তুমি কি কখনো তোমার পরিবারে বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো অস্বাভাবিক ঘটনা বা কোনো রহস্যময় মৃত্যুর কথা শুনেছ? এমন কিছু যা তোমাকে বলা হয়নি কিন্তু তুমি হয়তো কোনোভাবে জানতে পেরেছ? কিশোরী চিন্তায় ডুবে গেল। সে মনে করার চেষ্টা করল, কিন্তু প্রথমটাই কিছু মনে পড়ল না তার। তারপর হঠাৎই তার চোখে মুখে এক নতুন আতঙ্ক ফুটে উঠল। একটা কথা, আমার ঠাকুমা মারা যাওয়ার আগে প্রায় বলতেন, ওরা ফিরে আসবে আমার প্রতিশোধ নিতে। কিন্তু আমরা কেউ জানতাম না তিনি কিসের কথা বলতেন। আর তার মৃত্যুর কারণও ছিল বড় অদ্ভুত। ডাক্তাররা বলেছিলেন হৃদরোগ, কিন্তু আমাদের মনে হয়েছিল যেন তিনি আতঙ্কে মারা গেছেন। তার মুখে একটা চরম ভয়ের ছাপ ছিল। তারানাথের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। এবার ঠিক পথে আসছো কিশোরী। তোমার ঠাকুমার নাম কি ছিল এবং তোমাদের পরিবারের আদি বাড়ি কোথায়? কিশোরীর উত্তর শোনার জন্য আমরা দুজনেই উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এই রহস্যের জাল আরো গভীরে প্রবেশ করছিল, সেটা আমরা বেশ বুঝতে পারছিলাম। কিশোরীর এই বিপদ শুধু তার একার নয়, এর শিকড় হয়তো আরো প্রাচীন কোনো অভিশাপের গভীরে লুকিয়ে আছে। তারানাথের চোখে মুখে এক গভীর চিন্তার ছাপ স্পষ্ট হল। কিশোরীর কথাগুলো যেন এক নতুন কোনো ধাঁধার কিনারা দিচ্ছিল। তিনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, যেন প্রত্যেকটা শব্দ তার মনের গভীরে অর্থ খুঁজে ফিরছে। তারানাথ শান্ত এবং ধীর কণ্ঠে বললেন, কিশোরী, তোমার ঠাকুমার নাম কি ছিল আর তোমার আদিবাড়ি কোথায়? এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিশোরী এবার আরো স্পষ্ট গলায় বলতে শুরু করল। তার কণ্ঠস্বরে ভয়ের বদলে এক ধরনের দৃঢ়তা ফুটে উঠছিল, যেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারাটা তার ভিতরের কোনো বাঁধ ভেঙে দিচ্ছিল। আমার ঠাকুমার নাম ছিল হেমলতা দেবী, আর আমাদের আদি বাড়ি ছিল বর্ধমানের শিবপুর গ্রামে। যদিও আমরা এখন কলকাতায় থাকি, প্রতি বছর দুর্গাপুজোর সময় আমরা শিবপুরে যেতাম। তবে ঠাকুমার মৃত্যুর পর যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারানাথ এবার চোখ বন্ধ করলেন। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। মনে হচ্ছিল তিনি যেন অতীত আর বর্তমানের কোনো অদৃশ্য সুতোকে মেলাতে চাইছেন। তিনি কিছুক্ষণ গভীর ধ্যানে মগ্ন হলেন। তারপর চোখ খুলে এক অদ্ভুত স্থির দৃষ্টিতে কিশোরীর দিকে তাকালেন। শিবপুর, হেমলতা দেবী। তারানাথ যেন শব্দগুলো উচ্চারণ করে তার গভীরতা মাপছিলেন। আমি যতদূর জানি, শিবপুর গ্রামে একসময় তান্ত্রিক কার্যকলাপের বেশ রমরমা ছিল। বহু বছর আগে সেখানে এক ভয়ঙ্কর তান্ত্রিকের উদ্ভব হয়েছিল, যার নাম ছিল ভৈরবনাথ। সে এতটাই শক্তিশালী ছিল যে তার ক্ষমতাকে অনেকেই ভয় পেত, আবার কেউ কেউ তার কাছে আশ্রয় নিত। তবে তার মূল শক্তি ছিল কালো জাদু এবং অশুভ আত্মাদের বশ করা। তারানাথ একটু থামলেন। তার চোখে এক কঠিন সংকল্প ফুটে উঠছিল। মনে হচ্ছে এই ঘটনা ভৈরবনাথের সঙ্গে সম্পর্কিত। তোমার ঠাকুমা হয়তো কোনোভাবে তার সাথে জড়িয়ে পড়েছিলেন। হতে পারে তিনি তার কাছের কোনো সাহায্য চেয়েছিলেন, অথবা তার কোনো কাজের বিরোধিতা করেছিলেন। যাই হোক না কেন, ভৈরবনাথের অভিশাপ বা তার অনুচরেরা হয়তো এখনো সক্রিয়। আমরা দুজনেই রুদ্ধশ্বাসে তারানাথের কথাগুলো শুনছিলাম। এই গল্প যত গভীরে যাচ্ছিল, ততই যেন এর ভয়াবহতা স্পষ্ট হচ্ছিল। কিশোরীর ঠাকুরমা, একজন সাধারণ গ্রামের মহিলা, কিভাবে এমন ভয়ঙ্কর তান্ত্রিকের সাথে জড়িয়ে পড়েছিলেন তা আমাদের কল্পনারও অতীত ছিল। তারানাথ এবার কিশোরীর দিকে তাকিয়ে বললেন,
কিশোরী, তোমার ঠাকুমা কি কোনো বিশেষ ধরনের তাবিজ বা মাদুলি ব্যবহার করতেন, বা তার কাছে এমন কিছু ছিল যা অন্যদের থেকে আলাদা? কিশোরী আবারও ভাবতে শুরু করলো। তার চেহারায় একটু বিস্ময় ফুটে উঠল। হ্যাঁ, আমার ঠাকুমা সবসময় একটা ছোট্ট পাথরের লকেট পরতেন। ওটা ওটা দেখতে সাধারণ ছিল না, কেমন যেন একটা অদ্ভুত কালো পাথর। আমরা ছোটবেলায় ওটা নিয়ে খেলতে চাইতাম, কিন্তু ঠাকুমা কাউকে ধরতে দিতেন না। বলতেন এটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। মৃত্যুর সময়ও ওটা তার গলাতেই ছিল। তারানাথের চোখ এবার জলজল করে উঠল। তার মানে সেই লকেট, তার মানে আমার অনুমান সঠিক ছিল। সেই লকেটটি হয়তো এর মূল কারণ। সেটা কি এখনো তোমাদের কাছে আছে, বা তোমাদের পরিবারের কেউ কি ওটা দেখেছে? না, ঠাকুরমার মৃত্যুর পর সেই লকেটটি আর দেখা যায়নি। আমরা ভেবেছিলাম হয়তো সৎকার করার সময় ওটা হারিয়ে গেছে, কিন্তু কিশোরী হঠাৎ থেমে গেল। তার মুখে এক নতুন ভয়ের ছাপ। কিন্তু আমার মা একবার বলেছিলেন যে ঠাকুমার সৎকারের সময় নাকি একটি কালো পাখি হঠাৎ কোথা থেকে এসে তার চিতায় বসেছিল, আর তার কিছুক্ষণ পরেই লকেটটি অদৃশ্য হয়ে গিয়েছিল। ঠিক তাই, সেই কালো পাখি সম্ভবত কোনো অশুভ আত্মা ছিল যা লকেটটি নিয়ে গেছে। ওই লকেটটি কোনো সাধারণ পাথর ছিল না কিশোরী। আমার মনে হয় ওটা ছিল ভৈরবনাথের কোনো বিশেষ শক্তির উৎস, বা তার সাথে সম্পর্কিত কোনো বস্তু। হয়তো তোমাদের ঠাকুমা ওটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলেন, অথবা ওটাই ছিল তার কাছে ভৈরবনাথের কোনো নির্দেশনা। তারানাথ এবার উঠে দাঁড়ালেন। তার মুখে এক দৃঢ় সংকল্পের ছাপ। আমাদের এখন শিবপুরে যেতে হবে। সেই লকেটটি যদি সত্যি ভৈরবনাথের হয়, তাহলে তা খুঁজে বের করা অত্যন্ত জরুরি। ওটাই হয়তো কিশোরীর এই সমস্ত সমস্যার মূলে। আর যদি সেই লকেটটা কোনো অশুভ শক্তির হাতে পড়ে, তাহলে তা আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আমরা দুজনেই তার সিদ্ধান্তে বিস্মিত হলেও তার উপরেই আমাদের পূর্ণ বিশ্বাস ছিল। এই গভীর রহস্যের সমাধান একমাত্র তিনিই করতে পারেন, তা আমরা জানতাম। শিবপুরের মাটিতে লুকিয়ে থাকা এক প্রাচীন রহস্যের পর্দা উন্মোচিত হতে চলেছে। এই ভাবনা আমাদের মনে এক অজানা উত্তেজনা আর কিছুটা ভয়ের জন্ম দিল। পরদিন সকালেই আমরা শিবপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারানাথ পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছিলেন। তার ছোলায় ছিল কিছু রহস্যময় পুজোর উপকরণ। কিশোরী এবং আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে তখনও রাতের ভয়াবহতার রেশ লেগে আছে, কিন্তু তারানাথের দৃঢ়তা আমাদের মনে কিছুটা সাহস জুগিয়েছে। পথ যতই দুর্গম হচ্ছিল, জনবসতি ততই কমে আসছিল। একসময় কাঁচা রাস্তা শেষ হয়ে শুরু হলো ঘন জঙ্গলের সরু মেঠো পথ। সূর্যের আলো যেন সেখানে প্রবেশ করতে পারছিল না পুরোপুরি। চারপাশের গাছপালা অদ্ভুতভাবে আঁকাবাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো এক প্রাচীন অভিশাপ তাদের গ্রাস করেছে। বাতাসে একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ, যা মনের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করছিল। কিশোরী ধীর কণ্ঠে বলল, আমার ঠাকুমা বলতেন শিবপুরের জঙ্গল নাকি অভিশপ্ত। দিনের বেলাতেও এখানে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। তারানাথ কোনো উত্তর দিলেন না, কেবল তার তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা জরিপ করতে লাগলেন। তার কপালে চিন্তার ভাঁজ আবারও গভীর হল। আমরা অনুভব করলাম এই জায়গাটার সঙ্গে সাধারণ জঙ্গলের একটা মৌলিক পার্থক্য আছে। এখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। পাখি বা বন্য প্রাণীর আনাগোনা প্রায় নেই বললেই চলে। যেন মনে হচ্ছিল প্রকৃতির প্রতিটা কণিকা যেন এক অদৃশ্য শক্তির ভয়ে ভীত হয়ে আছে। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর আমরা একটা ফাঁকা জায়গায় পৌঁছলাম। সামনেই দেখা গেল কিছু ধ্বংসপ্রাপ্ত ইটের কাঠামো।
আগাছায় ঢাকা পড়ে আছে। দেখে মনে হচ্ছে একসময় কোনো জনবসতি ছিল, কিন্তু এখন তা পরিত্যক্ত। তারানাথ সেখানেই থামলেন। এইটাই মনে হচ্ছে শিবপুর গ্রাম। তবে যা দেখছি, ভৈরবনাথের অভিশাপ এই গ্রামকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে। দেখো, এখানে প্রাণের কোনো চিহ্ন নেই। আমরা অবাক হয়ে চারদিকে তাকালাম। সত্যি, গ্রামের প্রতিটা অংশ যেন ধ্বংস আর বিষণ্ণতার প্রতিচ্ছবি। ভেঙে যাওয়া ঘরবাড়ির দেওয়াল, ধুলো জমা পথ, আর চারপাশের অদ্ভুত নীরবতা যেন এক বিভীষিকাময় অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। এর মাঝেই একটা পুরনো মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। তারানাথ সেই মন্দিরের দিকে ইশারা করে বললেন, ওই যে মন্দিরটা দেখছো, হ্যাঁ, ওটাই একসময় ভৈরবনাথের আরাধনাস্থল ছিল বলে শোনা যায়। তার বেশিরভাগ তান্ত্রিক কার্যকলাপ নাকি ওখানেই চলতো। আমাদেরকে ওখানেই যেতে হবে। সম্ভবত সেই লকেটের কোনো সূত্র আমরা সেখানেই খুঁজে পাব। আমরা ধীর পদক্ষেপে মন্দিরের দিকে এগোতে লাগলাম। মন্দিরের প্রবেশদ্বার আগাছায় ভরা। পাথরের মূর্তিগুলো সময় আর অবহেলার শিকার হয়ে জীর্ণ হয়ে আছে। ভিতরে প্রবেশ করতেই এক ঝলক ঠান্ডা বাতাস আমাদের গা ছুঁয়ে গেল, যেন মন্দিরের অন্ধকার কোনো প্রাচীন রহস্য নিয়ে শ্বাস ফেলছে। দেওয়ালের গায়ে আঁকা অস্পষ্ট ছবিগুলো কোনো এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তারানাথ মন্দিরের এক কোণায় বসলেন এবং তার পুঁথিগুলো বের করে গভীর মনোযোগে পাঠ করতে শুরু করলেন। কিশোরী আমার হাত ধরে পাশেই দাঁড়িয়েছিল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এখানে থাকতেই আমার কেমন যেন গা ছমছম করছে। মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। আমি চারপাশে চোখ বোলালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কেবল মন্দিরের ভেতরে বাতাসের অদ্ভুত শব্দ আর একটা চাপা অস্বস্তি আছে। তারানাথ তখনও পুঁথিতে মগ্ন। হঠাৎ তিনি চমকে উঠলেন। তার চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে উঠল। পেয়েছি, এই তো পেয়েছি। পুঁথিতে ভৈরবনাথের সেই বিশেষ লকেটের উল্লেখ আছে। এই লকেটটি আসলে একটি কাল নাগমণি, যা অত্যন্ত শক্তিশালী এবং অশুভ আত্মাদের বশ করার ক্ষমতা রাখে। কিন্তু এর একটা ভয়াবহ দিক আছে। এটি যার কাছে থাকে তাকে রক্ষা করলেও তার পরিবারকে চরম বিপদের মুখে ঠেলে দেয়, বিশেষ করে যদি সেটি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ঠাকুমা হয়তো এই লকেটটার ক্ষমতা জানতেন না, অথবা তিনি কোনোভাবে ভৈরবনাথের কাছ থেকে এটি পেয়েছিলেন নিজের পরিবারকে রক্ষা করার জন্য। কিন্তু এর ক্ষমতাকে আয়ত্তে আনতে না পারায় কিংবা এর অপব্যবহারের কারণেই এই অভিশাপ তোমাদের পরিবারকে গ্রাস করেছে। কিন্তু এটা এখন কোথায়? পুঁথিতে বলা আছে, কাল নাগমণি যদি কোনোভাবে এর প্রকৃত বাহকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়, তবে তা পুনরায় শক্তি সঞ্চয় করে সবচেয়ে শক্তিশালী অশুভ আত্মার কাছে ফিরে যায়। সেই কালো পাখি, সে হয়তো এই মন্দিরেরই কোনো শক্তিশালী অশুভ আত্মা ছিল, যার সাথে ভৈরবনাথের যোগাযোগ ছিল। সে লকেটটি নিয়ে গেছে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং মন্দিরের মাঝখানে একটা ভাঙা বেদির দিকে ইশারা করলেন। এই মন্দিরই হল ভৈরবনাথের মূল শক্তি কেন্দ্র। যদি সেই মণি সত্যি এই অশুভ আত্মার হাতে পড়ে থাকে, তবে তা এখানেই কোথাও লুকিয়ে আছে। আমাদের এটি খুঁজে বার করতেই হবে, নইলে এ অভিশাপ তোমাদের পরিবারকে ছাড়বে না। আমরা দুজনেই রুদ্ধশ্বাসে তারানাথের কথাগুলো শুনছিলাম। শিবপুরের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠল, আর মন্দিরের প্রতিটা কোণে যেন এক অজানা বিপদ লুকিয়ে আছে বলে মনে হতে লাগল। কালনাগ মণি খুঁজতে গিয়ে আমরা কি আরো বড় কোনো বিপদের মুখোমুখি হতে চলেছি? এই প্রশ্নটা আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল। এরপরে তারানাথ মন্দিরের অন্ধকার কোণগুলো
পরীক্ষা করতে শুরু করলেন। তারানাথ মন্দিরের প্রত্যেকটা ইঁট, প্রত্যেকটা কোণ গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগলেন। তার চোখ যেন এক অদৃশ্য কিছু খুঁজছিল। কিশোরী ভয়ে সিটিয়ে আমার হাতটা ধরেছিল। মন্দিরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কেবল তারানাথের নিঃশ্বাসের শব্দে মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল। পুরনো ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ মিশে একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। হঠাৎই তারানাথ একটা পাথরের মূর্তির কাছে এসে থমকে দাঁড়ালেন। মূর্তিটা প্রায় সম্পূর্ণভাবে শ্যাওলা আর আগাছায় ঢাকা পড়েছিল। তিনি সাবধানে আগাছাগুলো সরালেন, আর তার নিচে দেখা গেল কিছু অস্পষ্ট খোদাই করা চিহ্ন। তারানাথ মনোযোগ দিয়ে চিহ্নগুলো পরীক্ষা করতে লাগলেন। এই চিহ্নগুলো সাধারণ নয়, এগুলো এক ধরনের গুপ্ত সংকেত, যা ভৈরবনাথের নিজস্ব। মনে হচ্ছে এই মূর্তির নিচে কিছু লুকোনো আছে। প্রত্যেকটা মূর্তির নিচের অংশ হাত দিয়ে পরীক্ষা করতে লাগলেন। কিশোরী এবং আমি রুদ্ধশ্বাসে তার প্রতিটা গতিবিধি অনুসরণ করছিলাম। কয়েক মুহূর্তের মধ্যেই তারানাথ একটা ছোট পাথরের ওপর চাপ দিলেন, আর সঙ্গে সঙ্গে একটা ঘর্ষণের শব্দ হল, এবং মুহূর্তেই পিছন থেকে একটা পাথরের বড় অংশ ধীরে ধীরে সরে গেল। উন্মোচিত হলো একটা অন্ধকার গহ্বর। এটা ছিল মন্দিরের নিচে লুকানো একটা গুপ্ত কক্ষের প্রবেশপথ। ভিতর থেকে একটা ঠান্ডা ভেজা বাতাস বেরিয়ে এলো, যার সাথে মিশেছিল এক অজানা অস্বস্তিকর গন্ধ। তারানাথ এক মুহূর্ত দ্বিধা না করে প্রবেশ করল তার ভিতরে। আমরাও ভয়ে ভয়ে তার পিছনে গেলাম। কক্ষটি একেবারেই অন্ধকার ছিল। তারানাথ তার ঝোলা থেকে একটা ছোট্ট টর্চ বের করলেন এবং সেটি চালিয়ে ধরলেন। টর্চের আলোয় যা দেখলাম, তাতে আমাদের হৃৎপিণ্ড যেন হিম হয়ে গেল। কক্ষটি ছোট হলেও এর ভিতরে ছিল এক বিভীষিকাময় পরিবেশ। দেওয়াল জুড়ে আঁকা ছিল বিচিত্র কিছু চিত্র, নরমুণ্ডের শাড়ি, অদ্ভুত আকারের প্রাণী এবং কিছু অস্পষ্ট তান্ত্রিক প্রতীক। মাঝখানে একটা পাথরের বেদি, আর তার ওপরে শুকনো ফুল আর ছাই, আর কিছু হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বেদির ঠিক উপরে পাথরের ছাদ থেকে ঝুলে আছে একটা লোহার শিকল, যার শেষ প্রান্তে একটা পুরনো মরচে ধরা খাঁচা। খাঁচার ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে একটা অদ্ভুত কালো পাখি। পাখিটা নড়াচড়া করছে না, স্থির হয়ে বসে আছে, যেন যেন পাথরের তৈরি। সেই কালো পাখি, ঠাকুমার চিতায় যে পাখিটা বসেছিল। তারানাথ পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখ দুটো তীক্ষ্ণভাবে পাখিটার দিকে নিবদ্ধ। ঠিক তাই কিশোরী, এই পাখিটি সেই অশুভ আত্মা যা কাল নাগমণি নিয়ে গেছে। দেখো, তার ঠোঁটে এখনো কিছু একটা ঝকঝক করছে। আমরা দেখলাম পাখিটার ঠোঁটে সত্যিই একটা ছোট্ট কালো পাথর আটকে আছে, যা টর্চের আলোয় রহস্যময়ভাবে চকচক করছে। কাল নাগমণি। তারানাথ ধীর পায়ে খাঁচার দিকে এগিয়ে গেলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি কোনো কঠিন সংকল্প নিয়েছেন। এই পাখিটি এখন কাল নাগমণির রক্ষক। এর শক্তি এখন অনেক বেড়ে গেছে, কিন্তু মণিটি উদ্ধার করতেই হবে, নইলে তোমাদের পরিবার কোনোদিনও এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। তিনি খাঁচার কাছে পৌঁছতেই পাখিটা হঠাৎ করেই নড়ে উঠল। তার পাথরের মতো স্থির চোখ দুটো যেন জ্বলন্ত হয়ে উঠল, আর সেখান থেকে একটা অদ্ভুত লাল আভা বিচ্ছুরিত হল। পাখিটা তার ঠোঁট খুলল এবং সেখান থেকে একটা বিকট অমানসিক চিৎকার বেরিয়ে এলো, যা পুরো কক্ষটাকে কাঁপিয়ে তুলল। সেই চিৎকারে দেওয়ালের ধুলো ছড়ে পড়ল,
আমাদের কানের পর্দা যেন ফেটে যাওয়ার জোগাড় হলো। সেই চিৎকারের সঙ্গে সঙ্গেই কক্ষের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। আমরা অনুভব করলাম একটা অদৃশ্য শক্তি যেন আমাদের চারপাশ থেকে চেপে ধরছে। পাখিটা হঠাৎ করেই খাঁচার ভেতরেই বিদ্যুতের মতো ঝাপটাতে শুরু করলো তার টানা। তার চোখ থেকে সেই লাল আভাটা আরো তীব্রভাবে বেরোতে লাগল। তারানাথ প্রস্তুতি ছিলেন। তিনি দ্রুত তার ছোলা থেকে কিছু ভস্মগুঁড়ো বের করে সেগুলোকে মুঠোবদ্ধ করে একসাথে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল, কিন্তু পাখিটার চিৎকারের কাছে তা যেন ম্লান হয়ে যাচ্ছিল। কিশোরী ভয়ে আমার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। আমরা কি পারবো বিভূতি? এটা তো শুধু একটা পাখি নয়। তারানাথ পাখির দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, এটা শুধু একটা পাখি নয় কিশোরী, এটা এক প্রাচীন অশুভ সত্তা, যা ভৈরবনাথের শক্তিশালী অনুচর ছিল। এই মণি এর মূল শক্তি, আর এই মণি কেড়ে নিলে এর ক্ষমতা লোপ পাবে। তিনি তার মন্ত্রপাঠের গতি বাড়ালেন, আর সেই ভস্মগুলো থেকে এক ধরনের ধোঁয়া বেরোতে লাগল, যা ধীরে ধীরে কক্ষের বাতাসকে ভরিয়ে তুলল। পাখিটা আরো হিংস্র হয়ে উঠল। তার ডানা ঝাপটানোর শব্দ যেন বাজ পড়ার মতো শোনাচ্ছিল। তারানাথ এবার খাঁচার দিকে হাত বাড়ালেন। তার চোখে দৃঢ় সংকল্পের এক অদম্য শিখা। বুঝতে পারছিলেন না কি করব। তারানাথ মন্ত্রপাঠ করতে করতে এক অদ্ভুত তন্ত্রমণ্ডল তৈরি করলেন এবং তার উপরে রাখলেন একটা মন্ত্রপুত ফুল, যা থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সেই ধোঁয়া ধীরে ধীরে গুপ্তকক্ষের বাতাসে ভরে গেল, আর তার তীব্র গন্ধে পাখিটার বিকট চিৎকারের তীব্রতা কিছুটা কমে এলো। পাখিটা তখনও হিংস্রভাবে ছটফট করছিল, কিন্তু তার গতিবিধি আগের চেয়ে ধীর হয়ে এলো। তার চোখ থেকে বিচ্ছুরিত লাল আভা কিছুটা ম্লান হয়ে আসছিল। তারানাথ এবার তার ছোলা থেকে একটা পুরনো রূপোর তৈরি ছোট মাপের ত্রিশূল বের করলেন। ত্রিশূলটা হাতে নিয়ে তিনি খাঁচার দিকে লক্ষ্য স্থির করলেন। তার চোখ দুটোতে এক গভীর সংকল্পের আগুন জ্বলছে। এই মণি এর মূল শক্তি, এর ক্ষমতা শেষ না করা পর্যন্ত এর হাত থেকে নিস্তার নেই। পাখিটা তারানাথের উদ্দেশ্য বুঝতে পেরেই যেন আরো মরিয়া হয়ে উঠল। সেটা খাঁচার ভেতরে পাগলের মতো ঘোরাফেরা করতে লাগলো এবং তার ঠোঁটে আটকে থাকা কালনার মণি থেকে এক বিচিত্র কালো আভা বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আভা আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, আর সেই সাথে এক তীব্র শীতলতা আমাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন কক্ষের ভিতরেই একটি হিমশীতল ঝড় বয়ে যাচ্ছে। তারানাথ এক মুহূর্ত দেরি না করে ত্রিশূলটা সজোরে খাঁচার দিকে নিক্ষেপ করলেন। ত্রিশূলটি পাখির দিকে ছুটে যেতেই পাখিটি আরো তীব্রভাবে আর্তনাদ করে উঠল, যেন শত শত প্রেতাত্মার আর্ত চিৎকারের মতো শোনাচ্ছিল। সেই চিৎকারের শব্দে আমাদের কান ফেটে যাওয়ার উপক্রম হল। ত্রিশূলটি খাঁচার একটি পাশ ভেদ করে ঢুকে গেল, কিন্তু পাখিটাকে আঘাত করতে পারল না। সেটা শেষ মুহূর্তে পাশ কাটিয়ে গেল। তবে ত্রিশূলের আঘাতটা যথেষ্টই ছিল। আঘাতের পরপরই পাখিটা যেন তার সমস্ত শক্তি হারিয়ে ফেলল। তার ডানা ঝাপটানো থেমে গেল। চোখ থেকে লাল আভা সম্পূর্ণভাবে নিভে গেল, আর তার ঠোঁট থেকে সেই কালনাগ মণি খসে পড়ল। মণিটি বেদির উপর পড়তেই পাখিটি মুহূর্তের মধ্যে নিষ্প্রাণ হয়ে গেল। সেটি পাথরের মতো স্থির হয়ে খাঁচার ভিতর পড়ে রইল, যেন চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। সেই বিভীষিকাময় চিৎকারের রেশ তখনও আমাদের কানে বাজছিল, কিন্তু এখন কক্ষের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এসছে। তারানাথ দ্রুত মণিটার দিকে এগিয়ে গেলেন। তিনি অত্যন্ত সাবধানে সেটি হাতে তুলে নিলেন। কালো পাথরটি হাতে নিতেই এক অদ্ভুত উষ্ণতা তার করতলকে ভরিয়ে তুলল। এই সেই মণি, বহু যুগের অশুভ শক্তি এর মধ্যে সঞ্চিত রয়েছে। মণিটি হাতে নিয়েই
তারানাথ সেটিকে এক বিশেষ কাপড়ে মুড়ে ফেলে নিজের ঝোলায় রাখলেন। তার মুখ থেকে মনে হচ্ছিল কিছুটা নিশ্চিন্ত, কিন্তু তার চোখে এক বিজয়ের আনন্দ স্পষ্ট। এখন কি হবে? এই মণি কি এখনো বিপজ্জনক? হ্যাঁ, এই মণি এখনো বিপজ্জনক। এর মধ্যে যে অশুভ শক্তি আছে তা পুরোপুরি বিনষ্ট করা সহজ নয়, কিন্তু এখন এটি আমার নিয়ন্ত্রণে। এটিকে সঠিক উপায়ে শুদ্ধ করতে হবে, আর তার জন্য আরও কিছু আচার অনুষ্ঠানের প্রয়োজন। তিনি কক্ষের চারদিকে একবার চোখ বুলিয়ে বললেন, এই গুপ্ত কক্ষটি ছিল ভৈরবনাথের মূল শক্তির উৎস। এখন এই অশুভ শক্তির কেন্দ্র সম্পূর্ণভাবে দুর্বল হয়ে গেছে। আমরা ধীরে ধীরে সেই গুপ্ত কক্ষ থেকে বেরিয়ে এলাম। মন্দিরের ভেতরে আর সেই চাপা অস্বস্তি বা শীতলতা কিছুই নেই। এক ধরনের শান্তি যেন পুরো পরিবেশটাকে আচ্ছন্ন করে রেখেছে। চাঁদের জ্যোৎস্নার আলোয় মন্দিরের ধ্বংসাবশেষগুলো এখন আর অতটা ভীতিকর মনে হচ্ছিল না। তারানাথ মন্দিরের বাইরে এসে একটা পাথরের ওপর বসলেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তিনি তৃপ্ত। কাল নাগমণি উদ্ধার হয়েছে কিশোরী। তোমার পরিবারের উপর থেকে ভৈরবনাথের অভিশাপ কিছুটা হলেও কেটেছে, কিন্তু সম্পূর্ণ মুক্তি পেতে হলে আরো কিছু কাজ বাকি আছে। আমরা দুজনেই তার দিকে তাকিয়ে রইলাম, তার পরের কথার অপেক্ষায়। তারানাথের কথা শেষ হতেই আমরা দেখলাম খাঁচার ভিতরে নিথর হয়ে পড়ে থাকা সেই কালো পাখিটা ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে। যেন একটা অদৃশ্য শক্তি তার অস্তিত্বকে গ্রাস করছে। প্রথমে তার পালকগুলো হালকা হতে লাগলো, তারপর পুরো শরীরটা একটা আবছায়ার মতো হয়ে গেল। দেখতে দেখতে চোখের পলকে পাখিটা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল, যেন সে সেখানে ছিলই না। কেবল খালি খাঁচাটা তার পুরনো মরচে ধরা অস্তিত্ব নিয়ে সেখানেই পড়ে রইল। কিশোরী বিস্ময়ে হাঁ করে তাকিয়েছিল। এ কি হলো? অশুভ সত্তারা যখন তাদের মূল শক্তি হারায়, তখন তারা তাদের ভৌত রূপ ধারণ করতে পারে না। এই পাখিটি ছিল ভৈরবনাথের এক শক্তিশালী অনুচর, যা কাল নাগমণির শক্তিতেই টিকে ছিল। মনে উদ্ধার হওয়ার পর তার শক্তি নিঃশেষ হয়ে গেছে, তাই সে তার আসল রূপে ফিরে গেছে, অর্থাৎ অস্তিত্বহীনতায়। কক্ষের ভিতরে আর এক মুহূর্তও থাকতে ইচ্ছা করছিল না। সেই ভয়াবহ স্মৃতিগুলো যেন প্রতিটা ধুলোকণায় মিশে আছে। আমরা দ্রুত গুপ্ত কক্ষ থেকে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে এসে তারানাথ শেষবারের মতো চারদিকে চোখ বুলিয়ে নিলেন। শিবপুরের জঙ্গলটাকে এখন ততটা ভীতিকর মনে হচ্ছিল না, বরং একটা অদ্ভুত শান্তিতে ভরে আছে চারপাশ। যেন এতদিনের অভিশাপ কেটে গিয়েছে। আমরা আর দেরি না করে শিবপুর ছাড়ার পথ ধরলাম। ফিরতি পথে যেন অনেক হালকা মনে হলো। বাতাসের সেই স্যাঁতস্যাঁতে অস্বস্তিটা আর নেই। পাখির কিচিরমিচির শব্দও যেন শোনা যাচ্ছে দূরে কোথাও। মনে হচ্ছিল যেন একটা বিরাট ভার আমাদের মন থেকে নেমে গিয়েছে। সূর্য তখন ডুবতে শুরু করেছে। পশ্চিমাকাশের লাল আভা ছড়িয়ে পড়েছে। আমরা জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু কালনাগ মণি উদ্ধারের পর একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা কিশোরীর আদি বাড়ির দিকে রওনা দিলাম। যখন আমরা পৌঁছলাম তখন চারপাশটা অন্ধকার নেমে এসছে। কেবল চাঁদ আর তারার ম্লান আলোয় পথটা আবছাভাবে দেখা যাচ্ছে। কিশোরীর বাড়িটা গ্রামের এক প্রান্তে, চারপাশে গাছপালায় ঘেরা একটা নিরালা পরিবেশ। কিশোরী তার নিজের বাড়ি দেখে থমকে দাঁড়ালো। তার চোখে জল চিকচিক করছে। বহু বছর পরে সে তার নিজের বাড়িতে ফিরেছে, যেখানে তার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে।
কিন্তু যেখানে এখন ভয়ের কালো ছায়া। তারানাথ মৃদু কড়া নাড়লেন। কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে এক বৃদ্ধ কণ্ঠস্বর শোনা গেল। কে? তারপরেই দরজাটা খুলে গেল। একজন বৃদ্ধ ভদ্রলোক, যার নাম সদানন্দ, কিশোরীর দাদা, দরজার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ঘুম জড়ানো, মুখে বিরক্তির ছাপ। কিন্তু যখন তিনি কিশোরীকে দেখলেন, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কিশোরী? তুই? সদানন্দের গলায় বিস্ময় আর অবিশ্বাস মিশেছিল। এত রাতে তুই তুই এখানে কি করছিস? দাদা, আমি ফিরে এসেছি। কিন্তু সদানন্দ যেন দ্বিধায় পড়ে গেলেন। তিনি একবার কিশোরীর দিকে আর একবার তারানাথের দিকে তাকালেন। তার চোখ ভয়ে কুঁচকে গেল। হ্যাঁ, না 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 না, তুই 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 এখানে থাকতে পারিস না। তোকে তোকে এখানে আসতে বারণ করেছিলাম। কিন্তু দাদা, আমি... না, আমি জানি। তোর ঠাকুমা বলেছিলেন তোর পা যেন এই বাড়িতে না পড়ে। এই বাড়ির যা কিছু অশুভ সব সব তোর কারণেই হয়েছে। যা, তুই ফিরে যা, এখানে তোর থাকা চলবে না। সদানন্দ বাবু, আপনি ভুল করছেন। কিশোরী এখানে অভিশাপ নিয়ে আসেনি, বরং অভিশাপের সমাধান নিয়ে এসেছে। আমি 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 কিছুই শুনতে চাই না। আমি জানি আমার বোনের মৃত্যু কেন হয়েছিল। সে যখন মারা গিয়েছিল তখন এক পণ্ডিত মশাই, এক পণ্ডিত মশাই এসে বলেছিলেন তোর নাতির জন্যেই নাকি বাড়ির অমঙ্গল হয়েছিল, তাই তার মুখ দর্শন করাও নাকি পাপ। সেই থেকে আমি আর কাউকে এই বাড়ির ত্রিসীমানায় আসতে দিইনি। আপনারা যান, কিশোরীকে নিয়ে যান। সদানন্দের কথায় কিশোরীর চোখ জলে ভরে উঠল। সে জানত তার ঠাকুরমার মৃত্যুর পর তার পরিবার তাকেই দোষারোপ করেছিল, কিন্তু এত স্পষ্টভাবে এমন কথা সে আগে কখনো শোনেনি। ঠাকুরমশাই সদানন্দকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছুই শুনতে রাজি নন। তার চোখে এক বদ্ধমূল ভয় আর বিশ্বাস চেপে বসে আছে। আমরা বুঝতে পারলাম সদানন্দকে এই মুহূর্তে বোঝানো সম্ভব নয়। তিনি তার পুরনো বিশ্বাস আর ভয়ের জালে এমনভাবে আবদ্ধ যে কোনো যুক্তির কথা তার কানে প্রবেশ করছে না। কিশোরীর দিকে তাকিয়ে তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে সদানন্দবাবু, আমরা এই মুহূর্তে বাড়ির ভেতরে যাব না, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যা এই বাড়িতেই করতে হবে। আমরা বাইরেই থাকছি। আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তবে আমরা অন্য উপায় খুঁজে নেব। সদানন্দ দ্রুত দরজা বন্ধ করে দিলেন, যেন এক বিরাট বিপদ থেকে তিনি রক্ষা পেলেন। কিশোরী তার বন্ধ দরজার দিকে তাকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তারানাথ তার কাঁধে হাত রাখলেন। ভেঙে পড়ো না কিশোরী, এটা অপ্রত্যাশিত ছিল না। বহু বছরের কুসংস্কার আর ভয় মানুষের মনকে এতটাই গ্রাস করে যে তা থেকে বেরিয়ে আসা কঠিন। ম্লান চাঁদের আলোয় কিশোরীর চোখের জলের ধারা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার নিজের বাড়িতেই সে এমন অবাঞ্ছিত, কিন্তু কালনাগ মনে উদ্ধারের পর এখন তারানাথের পরবর্তী পদক্ষেপ কি হবে? কিভাবে তিনি সদানন্দের মন থেকে এই ভয় দূর করবেন এবং এই অভিশাপের সম্পূর্ণ অবসান ঘটাবেন কি করে? এই প্রশ্নগুলোই আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল। যখন আমরা সদানন্দের বাড়ির বাইরে
অন্ধকারের মধ্যে অপেক্ষা করতে লাগলাম। সদানন্দের এমন প্রতিক্রিয়ার পর তারানাথ আর জোর করলেন না। তিনি জানতেন জোর করে কিছুই হবে না, বরং তার চেয়ে এখন গুরুত্বপূর্ণ হল কিশোরীর আদি বাড়িতে কালনাগ মনির প্রভাব পুরোপুরি শেষ করা। সদানন্দ যখন দরজা বন্ধ করে দিলেন, তখন কিশোরীর দিকে তাকিয়ে তারানাথ বললেন, চিন্তা করো না কিশোরী, এই বাড়ির ভেতরে না ঢুকতে দিলেও কাজটা বাইরে থেকেও শুরু করা যাবে। তিনি এরপর বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন, তার চোখে গভীর মনোযোগ। কিশোরী এবং আমি তার পিছু নিলাম। কৌতূহল এবং উদ্বেগে আমাদের মন ভরে উঠেছে। তারানাথ বাড়ির দেওয়ালগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। মাটির ওপর ঝুঁকে পড়লেন, যেন অদৃশ্য কিছু খুঁজছেন। চাঁদের ম্লান আলোয় তার মুখ কঠিন সংকল্পে ভরা। হঠাৎ তারানাথ বাড়ির পিছন দিকে একটা পুরনো প্রায় শুকিয়ে যাওয়া তুলসী গাছের ঝোপের কাছে এসে থমকে দাঁড়ালেন। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কুঁকড়ে ছিল, আর মাটিটা ছিল কেমন যেন কালো আর কর্কশ। তারানাথ মাটি থেকে কিছু একটা তুলে নিলেন। সেগুলো ছিল কিছু শুকনো হাড়ের টুকরো আর এক ধরনের কালো পাউডারের মতো পদার্থ। তিনি সেগুলো গভীর মনোযোগ দিয়ে দেখলেন। তার কপালে চিন্তার ফাঁচ আরো গভীর হল। এগুলো সাধারণ জিনিস নয়, এই হাড়গুলো সম্ভবত কোনো পশুর, কিন্তু এগুলোকে তন্ত্র সাধনায় ব্যবহার করা হয়েছে। আর এই কালো গুঁড়ো, এটা হলো শ্মশানের ছাই। এগুলো অশুভ শক্তিকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করা হয়। আমরা দুজনে শিউরে উঠলাম। সদানন্দ যে বাড়ির ভিতরে এত ভয়ে থাকেন, সেই বাড়ির বাইরে যে এমন ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে, তার কল্পনাও আমরা করতে পারিনি। তারানাথ এরপরে বাড়ির এক কোণে, যেখানে একটা পুরনো জীর্ণ কূপ ছিল, সেই দিকে গেলেন। কূপের পাশেই দেখা গেল কিছু আঁকা মূর্তির খণ্ডাংশ, যেগুলো দেখে মনে হচ্ছিল কোনো দেবী বা দেবতার বিকৃত রূপ। সেগুলো মাটির নিচে আধপোঁতা অবস্থায় ছিল। তারানাথ সেইগুলোকে হাতে নিয়ে কিছুক্ষণ পরীক্ষা করলেন। এগুলো কোনো দেবীর বিকৃত মূর্তি। এগুলোকে উল্টো করে পুঁতে রাখা হয়েছে, যা এক ধরনের অশুভ তান্ত্রিক ক্রিয়া। এর মাধ্যমে বাড়ির শুভ শক্তিকে রুদ্ধ করে অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু কে এগুলো করছে, কেন? ভৈরবনাথের অভিশাপ শুধু কালনাগমণির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার ক্ষমতা এতটাই বিস্তৃত ছিল যে সে তার অনুচরদের মাধ্যমে এই বাড়ির ভেতরেও নেতিবাচক শক্তির বীজ বুনে দিয়েছিল। হয়তো তোমার ঠাকুরমার পরিবারকে মানসিকভাবে দুর্বল করার জন্যে এই কাজগুলো করা হয়েছিল, যাতে তারা তার প্রতিপক্ষ হতে না পারে। তারানাথ আরো কিছুক্ষণ বাড়ির চারপাশে খুঁজতে লাগলেন। একসময় তিনি বাড়ির সদর দরজার কাছে এসে মাটির নিচে পুঁতে রাখা একটা ধাতব কৌটো খুঁজে পেলেন। কৌটোটা পুরনো এবং মূর্ছে ধরে গেছে। তিনি সাবধানে সেটা খুললেন, আর তার ভেতরে যা দেখা গেল তা আমাদের আতঙ্কিত করে তুলল। কৌটোর ভেতরে ছিল একটা ছোট কাপড়ের পুতুল, যা পিন দিয়ে বিদ্ধ করা ছিল। পুতুলটির মুখ ছিল মানুষের মতো, আর তার উপরে কিছু শুকনো রক্তমাখা চুল জড়ানো ছিল। পুতুলের পাশেই ছিল কয়েকটা শুকনো লঙ্কা আর কিছু পোড়া সুতো। এটা হলো বশীকরণের পুতুল। এটা দিয়ে কোনো মানুষকে মানসিকভাবে বা শারীরিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এই চুলগুলো হয়তো তোমাদের ঠাকুমারই ছিল। কিশোরী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার ঠাকুরমার বাড়িতে এমন ভয়ঙ্কর তান্ত্রিক কার্যকলাপের প্রমাণ তার কল্পনার অতীত ছিল। সদানন্দের ভয়ের কারণ এবার আরো স্পষ্ট হয়ে উঠল। তিনি হয়তো এই অশুভ প্রভাবগুলো অনুভব করতেন, কিন্তু এর পিছনের কারণটা তিনি জানতেন না।
তারানাথ ধীরে ধীরে সব অশুভ উপাদানগুলোকে একত্রিত করলেন। শুকনো হাড়, শ্মশানের ছাই, বিকৃত মূর্তি এবং বশীকরণের পুতুল। তার মুখে এক দৃঢ় সংকল্পের ছাপ। এইসব উপাদানগুলোই এই বাড়ির অশুভ শক্তির মূল উৎস। এগুলোকে বিনষ্ট করতে হবে। এই বাড়ির এবং এই বাসিন্দাদের উপর থেকে সমস্ত নেতিবাচক প্রভাব দূর করতেই হবে। রাত তখন গভীর। চাঁদের আলোয় তারানাথের স্থির মুখটা দেখা যাচ্ছিল। কালনাগ মনে উদ্ধারের পর এখন ওই অশুভ উপাদানগুলোকে ধ্বংস করার কঠিন কাজটা বাকি। এই বাড়ি থেকে কি আদেও অশুভ শক্তি দূর করা সম্ভব হবে? সদানন্দের মনে গেঁথে থাকা ভয় কি আদেও কাটবে? এই প্রশ্নগুলো নিয়ে আমরা যখন ভাবছি, ঠিক তখনই তারানাথ অত্যন্ত সতর্কভাবে সব অশুভ উপাদানগুলোকে এক জায়গায় জড়ো করলেন। কিশোরী এবং আমি তার দিকে তাকিয়ে অধীরভাবে অপেক্ষা করছিলাম। আমাদের মনে একসাথে ভয় এবং কৌতূহল মিশে আছে। সদানন্দ তখনও ঘরের ভিতর থেকে উঁকি দিচ্ছেন। তার চোখে অবিশ্বাসের ছাপ আর আতঙ্ক। তারানাথ এরপর বাড়ির আঙিনায় একটা ছোট্ট গর্ত খুঁড়লেন। সেখানে শুকনো কাঠ আর কিছু পবিত্র তন্ত্রের জিনিসপত্র স্থাপন করলেন। তার ঝোলা থেকে তিনি একটা পিতলের পাত্র বের করলেন, যার ভেতরে কিছু তরল পদার্থ ছিল। তিনি সেটিকে সেই কাঠ এবং তন্ত্রের জিনিসের উপর ঢাললেন। এরপর তিনি নিজের চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্রপাঠ করলেন। তার মুখমণ্ডল অদ্ভুতভাবে শান্ত দেখাচ্ছিল, যেন তিনি এক গভীর যোগনিদ্রায় মগ্ন। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন। তার চোখ দুটোতে এক ভিন্ন জ্যোতি দেখা গেল। তিনি একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সেই কাঠের স্তূপে ধরালেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল তাতে। আগুনের শিখাগুলো অন্ধকারের মধ্যে নাচতে শুরু করল, আর সেই আলোয় তারানাথের মুখটা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছিল। এই হলো পবিত্র অগ্নি। এই আগুন সমস্ত অশুভ শক্তিকে ভস্মীভূত করবে। তারপর একে একে তিনি সংগৃহীত অশুভ উপাদানগুলো সেই আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলেন। প্রথমে হাড়ের টুকরোগুলো, সেগুলো আগুনে পড়তেই একটা কটকট করে শব্দ হয়ে পুড়ে গেল। তারপর শ্মশানের ছাই, যা আগুনে পড়তে এক অদ্ভুত ধোঁয়া তৈরি হল, যা দ্রুত বাতাসে বিলীন হয়ে গেল। এবং যখন তিনি বিকৃত মূর্তিগুলোর খণ্ডাংশ আগুনের মধ্যে ফেললেন, তখন সেগুলো থেকে একটা চাপা আওয়াজ বেরিয়ে এলো, যেন কোনো কিছু যন্ত্রণা পাচ্ছে। অবশেষে তিনি সেই বশীকরণের পুতুলটা হাতে নিলেন। পুতুলটা হাতে নিতেই কিশোরী যেন শিউরে উঠল। তার চোখ ছলছল করে উঠল। তারানাথ পুতুলটিকে আগুনের শিখার দিকে ধরলেন। পুতুলটি আগুনে পড়তেই একটা অস্বাভাবিক তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল, আর পুতুলটি কুঁকড়ে যেতে শুরু করল। পুতুলটির শরীর থেকে যেন এক অদৃশ্য শক্তি বেরিয়ে যাচ্ছিল, যা আমাদের চোখে ধরা পড়ছিল না, কিন্তু আমরা অনুভব করতে পারছিলাম। পুতুলটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হওয়ার পর আগুনের শিখাগুলো যেন আরো তীব্র হয়ে উঠল, আর সেখান থেকে এক পবিত্র ধোঁয়া উপর দিকে উঠে যেতে লাগল। এই ধোঁয়া সেই আগের ধোঁয়ার মতো অস্বস্তিকর নয়, বরং এতে একটা সুগন্ধ ছিল, যা মনকে শান্তি দিচ্ছিল। অশুভের বিনাশ হয়েছে। এই বাড়িতে এতদিন ধরে যে নেতিবাচক শক্তি বাসা বেঁধেছিল, তা এখন সম্পূর্ণভাবে বশীভূত হয়েছে। সদানন্দ তখন দরজার ফাঁক দিয়ে আমাদের দেখছিলেন। তার মুখের ভয়ের ছাপ ধীরে ধীরে কমে আসছিল। তার জায়গায় একটা বিস্ময় আর দ্বিধার ভাব ফুটে উঠছিল। তিনি হয়তো এই অসামান্য ঘটনা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না। তারানাথ এরপর ঝোলা থেকে কিছু সাদা ফুল আর পবিত্র জল বের করলেন।
তিনি সেই জল আগুনের চারপাশে ছিটিয়ে দিলেন, আর ফুলগুলো একপাশে ছড়িয়ে দিলেন। তারপর তিনি কিশোরীর দিকে তাকিয়ে বললেন, এখনো একটি কাজ বাকি আছে কিশোরী। কালনাগমণি সম্পূর্ণভাবে শুদ্ধ করা এবং তোমার ঠাকুরমার আত্মার মুক্তি, আর তার জন্য প্রয়োজন সূর্যোদয়। রাত গভীর থেকে গভীরতর হল। আমরা আগুনের চারপাশে বসে রইলাম, যা এখন ধীরে ধীরে নিভে আসছিল। তারানাথ মগ্ন হয়ে কিছু মন্ত্র জপ করছিলেন। কিশোরী আমার পাশে বসেছিল। তার চোখে ক্লান্তি আর এক ধরনের শান্তি। এতদিনের মানসিক যন্ত্রণা যেন কিছুটা হলেও উপশম হয়েছে তার। সদানন্দ কিছুক্ষণ পর দরজাটা পুরোটা খুলে বাইরে বেরিয়ে এলেন। তার মুখ এখন আর ততটা ভীত নয়, বরং এক ধরনের কৌতূহল তার চোখে। তিনি ধীরে ধীরে আমাদের কাছে এলেন, কিন্তু কোনো কথা বললেন না। কেবল শান্তভাবে আগুনের দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল ওই অগ্নিযজ্ঞের পবিত্রতা তার মনের উপর প্রভাব ফেলেছে। ভোরের আবছা আলো ফুটতে শুরু করল। পূর্ব দিগন্তে লালের আভা দেখা দিল। তারানাথ চোখ খুললেন। তার মুখে এক প্রসন্নতা। তিনি কালনাগ মণিটিকে ঝোলা থেকে বের করলেন। মণিটি তার হাতে নিয়ে তিনি পূর্ব দিকে মুখ করে বসলেন। সূর্য যখন দিগন্তে তার প্রথম রশ্মি নিক্ষেপ করল, তারানাথ সেই মণিটিকে সূর্যের আলোর দিকে ধরলেন। মণিটি সূর্যের আলোয় যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। তার কালো রং যেন গভীর নীল হয়ে গেল। তারানাথ গভীর স্বরে মন্ত্রপাঠ করতে লাগলেন। তার সেই মন্ত্রের সাথে সাথে মণি থেকে এক অদ্ভুত সাদা আভা বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আভা দেখে মনে হচ্ছিল যেন মণির ভেতর থেকে সব অন্ধকার বেরিয়ে যাচ্ছে, আর তা পবিত্র আলোয় ভরে উঠছে। মণিটি ধীরে ধীরে তার উজ্জ্বলতা বাড়াতে লাগল। তারানাথের মুখ শান্ত, তার চোখ মণির দিকে নিবদ্ধ। প্রায় আধ ঘন্টা ধরে তিনি এই ক্রিয়া করলেন। যখন সূর্য সম্পূর্ণরূপে উদিত হল, মণিটি তখন একটি উজ্জ্বল স্ফটিকের ন্যায় জ্বলজ্বল করছিল। তার কালো রং সম্পূর্ণরূপে মুছে গেছে। এখন সেটি স্বচ্ছ স্ফটিকের মতো দেখাচ্ছে। শুদ্ধিকরণ সম্পন্ন হয়েছে। কালনাগমণির সমস্ত অশুভ শক্তি দূর হয়েছে। এখন এটি আর কোনো বিপদ ডেকে আনবে না, বরং এটি একটি পবিত্র বস্তুতে পরিণত হয়েছে। তিনি মণিটিকে কিশোরীর হাতে দিলেন। মণিটি হাতে নিয়েই কিশোরী এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। তার মুখে এক অপার শান্তি আর বিস্ময় ফুটে উঠল। এই সেই ভয়ঙ্কর বস্তু যা এতদিন ধরে তার পরিবারকে অভিশাপের জালে জড়িয়ে রেখেছিল। এখন তা সম্পূর্ণ পবিত্র। সদানন্দ বিস্ময়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার চোখে এখন আর কোনো ভয় নেই, কেবল বিস্ময় আর শ্রদ্ধা। তিনি ধীরে ধীরে কিশোরীর দিকে এগিয়ে গেলেন। তার চোখে জল। কিশোরী, আমি আমি ভুল বুঝেছিলাম রে। আমাকে আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস কিশোরী। কিশোরী তার দাদাকে জড়িয়ে ধরল। বহু বছরের ভুল বোঝাবুঝি, ভয় আর কষ্ট যেন এই এক মুহূর্তে মুছে গেল। তার ঠাকুরমার আত্মা হয়তো এখন শান্তি পেয়েছে, আর তাদের পরিবার অভিশাপের ছায়া থেকে এখন মুক্তি পেয়েছে। তারানাথ মৃদু হাসলেন। এখন সব শেষ হয়েছে কিশোরী। তোমার পরিবার এখন সম্পূর্ণ নিরাপদ। কালনাগ মণির শুদ্ধিকরণের পর কেটে গেল আরো 2 দিন। এই 2 দিন যেন আমাদের জন্য এক ভিন্ন অধ্যায় নিয়ে এসেছিল। সদানন্দবাবুর চোখে যে ভয় আর অবিশ্বাস এতদিন বাসা বেঁধেছিল, তা যেন জাদুকাঠির ছোঁয়ায় উধাও হয়ে গিয়েছিল। তিনি এখন পুরোপুরি বদলে গেছেন।
কিশোরী আর আমি অবাক হয়ে দেখছিলাম তার এই পরিবর্তন। তিনি তখন আমাদের সঙ্গে গল্প করতেন, নিজের হাতে খাবার পরিবেশন করতেন, আর মাঝে মাঝেই সেই মনের দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে যেতেন। কিশোরীর সাথে তার সম্পর্কও স্বাভাবিক হয়ে এসেছে, যেন বছরের পর বছর ধরে জমে থাকা এক বরফের স্তূপ গলে গিয়েছে। তৃতীয় দিন সকালে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের নরম আলোয় পথঘাট তখনও কুয়াশার চাদরে মোড়া। সদানন্দবাবু আমাদের বিদায় জানাতে এলেন। তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা আর শ্রদ্ধা স্পষ্ট ছিল। কিশোরী তাকে প্রণাম করতেই সদানন্দ তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। কিশোরীর হাতে তখনও কালনাগ মণিটা ছিল, যা এখন এক স্ফটিকের মতো স্বচ্ছ আর পবিত্র। ট্রেনে বসে জানলার বাইরে তাকিয়ে দেখছিলাম গ্রামের পর গ্রাম দ্রুত পেরিয়ে যাচ্ছে। মনের ভিতরে এক মিশ্র অনুভূতি। একদিকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ইতি ঘটেছে, আর অন্যদিকে আমার পাশে কিশোরী বসেছিল, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। মণিটি শেষমেশ আসার পথে তারানাথের কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এলাম। ট্রেনের মধ্যে দেখলাম কিশোরী গভীর চিন্তামগ্ন। তার দিকে তাকিয়ে আমি বললাম, সবকিছু বদলে গেল তাই না কিশোরী? হ্যাঁ, সব বদলে গেছে। মনে হচ্ছে যেন এক নতুন জীবন শুরু হলো। কলকাতার দিকে ছুটে চলা ট্রেনের শব্দে আমি আনমনা হয়ে ভাবছিলাম, তারানাথ সেই মণিটি সম্পর্কে কি বলেছিলেন। মণিটি কিশোরীর হাতে দেওয়ার পর তারানাথ বলেছিলেন, ভৈরবনাথ আসলে কালনাগ দেবীর নয়, বরং তন্ত্রের এক উগ্রদেবীর এক সংহার রূপের উপাসনা করত, যা ক্ষমতা চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য বলিদান এবং কালো জাদুর উপর নির্ভরশীল ছিল। এই কারণেই সেই মণিটিকে তার অশুভ আকাঙ্ক্ষা পূরণের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন, এবং এর ফলস্বরূপ তোমার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিশাপের শিকার হয়েছিল। মণিটির মধ্যে যে শক্তি বাস করত তা মূলত ছিল একটি অপবিত্র সত্তা, যা মানুষের লোভ আর অবিশ্বাসের উপর ভর করে বাড়তে থাকে। কিন্তু এখন আর ভয় নেই। আমি তোমার এবং তোমার পরিবারের ওপর যে রক্ষাগণটি এঁকে দিয়েছি তাতে তোমার সব ভয় কেটে গেছে। ট্রেনটা একটা লুপ লাইনে এসে দাঁড়ালো এবং সেইখানে কিছুক্ষণ নেমে দাঁড়ালাম আমরা। তারানাথ প্ল্যাটফর্মের একটা ইটের পাজায় বসে সিগারেট ধরালেন। আমি দেখলাম অদূরে স্টেশনের দোকানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই 3 চাঙারি কচুরি এবং জিলিপি আনতে চলে গেলাম।